তুলে ধরছি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি গত ১ বছরের মধ্যে ১১ জনকে গ্রাফোলজি শিক্ষা দিয়ে ওনাদেরকে গ্রাফোলজিস্ট হওয়ার পথে সহজ করে দিয়েছেন। এছাড়া বিভিন্ন ফরেনসিকের যে কাজগুলো আছে গ্রাফোলজি হাতের লেখা বিষয়, সেখানে ব্যাংকের যে চেক রিলেটেড স্বাক্ষর বিষয় ছিল, কিছু হসপিটালের ফরেনসিক রোগীদের বিষয় ছিল, স্কুলে এরকম কাউকে লেটার দিয়ে ঠেট দেওয়া হয়েছে, আবার কিছু জায়গা জমির বিষয় ছিল যেগুলো কোর্ট বিষয়। এই জাতীয় ৬ টি ফরেনসিকের কেস সমাধান করেছে। এছাড়া গত ১ বছরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজির পক্ষ থেকে ২৭ টি ওয়ার্কশপ পরিচালনা করা হয়েছে মানসিক স্বাস্থ্য ও হাতের লেখা বিষয় সম্পর্কে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানে ১৩ জন ইন্টার্ন রিসার্চ হিসাবে কাজ করছেন, যারা আমাদের বাংলাদেশের গ্রাফোলজি রিসার্চের ক্ষেত্রে যেন আরো সহজ হয় সেই বিষয়ে ওনারা অবদান রাখছেন। এছাড়া আমরা মুজিব 100 আইডিয়াস একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়, যেখানের মধ্যে আমরা একটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজির পক্ষ থেকে আইডিয়া দেওয়া হয়েছিল, যা কর্মচারী নির্বাচনের ক্ষেত্রে তাদের পার্সোনালিটি দেখে যেন নির্বাচন করা হয় বা প্রমোশন দেওয়া হয়। যে বিষয়ে দক্ষ পার্সোনালিটির সাথে সেই যেন সেই বিষয়ে যায়। ওই বিষয়ে আমরা একটা আইডিয়া জমা দিয়েছিলাম এবং অংশগ্রহণ করেছিলাম। এছাড়া আমাদের প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করছে ৫০ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর কাজ করছে। এই ছিল আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজির সংক্ষিপ্ত পরিচয়। গত বছর এই একই দিনে ৫ই ডিসেম্বর ২০২০ সালে থেকে শুরু হয় গ্রাফোলজির পথ চলা বাংলাদেশে, এবং এটাই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে হচ্ছে মানুষের হাতের লেখা বিশ্লেষণ করে সেই ব্যক্তির সম্পর্কে মতামত দেওয়া হয়। এখন আমি আর দেরি না করে আমাদের যে অতিথি আছে ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। প্রথমে আমাদের যে অতিথি আছে প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ স্যার, চেয়ারম্যান সাইকোলজি ডিপার্টমেন্ট, জগন্নাথ ইউনিভার্সিটি, এক্স প্রক্টর, জগন্নাথ ইউনিভার্সিটি। স্যার, আপনি একটু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আসলে আমি তো আপনি বলেছেন যে আগেই যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছি, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এটি একটা ভালো উদ্যোগ, ভালো প্রচেষ্টা, যে প্রচেষ্টার মধ্য দিয়েই মানুষের সাইকোলজি সম্পর্কে বা বিহেভিয়ারাল প্যাটার্ন সম্পর্কে একটা সুন্দর ধারণা পাওয়া যাবে। এই ধারণার পরে তাদের যদি কোনো কিছু ম্যালঅ্যাডাপটিভ বা অন্য কোনো আচরণ থাকে, সেগুলো তার পরবর্তীতে কাউন্সিলিং এর মাধ্যমে সেটি নরমাল বিহেভ যাতে করতে পারে সেই কাজগুলো তারা করবেন। তা ভালো উদ্যোগ। আমি মিরাজকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, খুব পরিশ্রমী, কাজ করবে, এগিয়ে যাবে। আমি সবসময় তাকে সাহস যোগাই, সমর্থন থাকে, সবকিছু করে থাকি। তা যারা আজকের এই প্রোগ্রামটি শুনছে বা শুনবেন, আর ডিটেলস অতিথিবৃন্দ আর আছেন, জিয়াউল হক ভাই উনি আছেন, আমার মনে হয় যে এটা একটা ভালো ২ বছরে পা দিল। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার বিভাগের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সুন্দর করে একটা কাজ গুছিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন এবং টাচে থাকবেন, পরামর্শ দিবেন, এই কামনায় আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ, পরে আবার বলবো। ধন্যবাদ মিরাজ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, আমাদের এত সুন্দরভাবে বলার জন্য। আমাদের এই পরবর্তীতে আছেন আমাদের ডক্টর অব্র দাস ভৌমিক স্যার। উনি অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। এছাড়া উনি ডিপার্টমেন্ট অফ ফরেনসিক মেডিসিনে আছেন। স্যার, আপনার একটু যদি কিছু বলেন। সম্ভবত স্যারের একটু নেটওয়ার্ক প্রবলেম, স্যার কিছুক্ষণ পরে আমাদের জয়েন করবেন। স্যার ছিল আমাদের এখানে। এর পরবর্তীতে জিয়াউল হক স্যার আছে। উনি মানসিক স্বাস্থ্য হসপিটাল লন্ডনে উনি হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন। এখন একাডেমি 21 নামে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও পুনর্বাসন সংস্থাতে উনি হচ্ছে গবেষণা পরিচালক হিসেবে কাজ করছেন। আমি স্যারকে বলবো, স্যার আপনি একটু কিছু বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজির আজকে এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সভায় যেখানে ডক্টর নূর আছেন, ডক্টর ভৌমিক আছেন, অ্যাডভোকেট তানভীর আছেন, মুস্তাফিজ আছেন, আরো অন্যান্য যে ডিস্টিংগুইশড গেস্ট আছেন, তাদের সঙ্গে আমাকে বসবার সুযোগ দিয়ে তাদের কথা শোনার সুযোগ দেবার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন দ্য আদার হ্যান্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজির আজকে প্রথম বর্ষপূর্তিতে আমি অভিনন্দন জানাতে চাই। কারণ এই সাবজেক্টটা, দ্যাট ইজ এই সাইকোলজি, এখানে ডক্টর নূর আছেন। আপনাদের কাছে আমি আমি হয়তো আপনাদের ছাত্র হবার যোগ্য নই, কিন্তু সাবজেক্ট হিসাবে এটা আমার অত্যন্ত প্রিয়। আমি যেহেতু প্রায় 30-32 বছর এই ফিল্ডে কাজ করছি, বিভিন্ন দেশে এবং বিদেশে, এবং ইংল্যান্ডে প্রায় 13 বছর ধরে আমি মেন্টাল হেলথ, 13.5 বছর ধরে মেন্টাল হেলথ পরিচালনার সঙ্গে জড়িত ছিলাম, ক্লিনিক্যাল ম্যানেজার। এখন সেলফ রিটায়ার্ড এবং লেখালেখি সহ কিছু রিসার্চের প্রজেক্টের সাথে জড়িত। তো এই এরিয়াটা হচ্ছে আমার খুব মানে শখের এরিয়া, মানুষকে জানা এবং জানানোর এই যে এরিয়াটা। তো সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে বসতে পেরে আমি আসলে রিয়েলি প্রিভিলেজড, এবং আপনাদের শোনার জন্য অপেক্ষা করছি। তো আসলে আমাকে হুকুম দেওয়া হলে আগামীতে কিছু বলবো ইনশাআল্লাহ, বা শুনবো। অ্যাট দিস স্টেজ আমি মেরাজের ইনস্টিটিউশনকে বর্ষপূর্তির শুভেচ্ছা, এবং আগামীতে এটা আরো অনেক দূর যাক, এই ধরনের একটা মানে একেবারে অন্তর থেকে দোয়া করছি। আপাতত এইটুকুই। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, আপনার এত সুন্দর দোয়া এবং পরামর্শের জন্য। এখন আমরা আমাদের যে আরেকজন গেস্ট আছে, ডক্টর ভৌমিক দাস, অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, এবং উনি হেড অফ ডিপার্টমেন্ট ফরেনসিক মেডিসিনে আছেন। স্যার, আপনার একটু পরিচয় কিছু বলুন। আমি আসলে একটু এই পথে আছি, গাড়িতে থেকে বলতেছি, একটু টাইমটা সমস্যায় পড়ে গেছি। যাই হোক, আমি যেন প্রথমে সরি চেয়ে দিচ্ছি, একটা পেশেন্ট একটু সমস্যা ছিল জন্য। আচ্ছা, আমি আসলে ফরেনসিক সাইকিয়াট্রিতে আছি। তো এই বিষয়টা বাংলাদেশে আসলে আমাদের এই ইনস্টিটিউটেই আছে শুধুমাত্র, অন্য জায়গায় নাই। এই এক্সপার্টিস আসলে খুব আমাদের ফরেনসিক সাইকিয়াট্রিস্ট আলাদা করে এরকম কেউ আসলে ওভাবে করে ট্রেইনড আপ নাই। আমি এটার দায়িত্বে আছি। সেই হিসাবে ফরেনসিক সম্বন্ধে বা এই সম্বন্ধে কিছু জানার অভিজ্ঞতা আমার এর মধ্যে হয়েছে। তো আমাদের আসলে এখানে বিভিন্ন যে পেশেন্ট গুলা আসে সাধারণত বিভিন্ন জেল থেকে বা ইয়ে থেকে, হাজতি কিংবা দণ্ডপ্রাপ্ত আসামি তারা আসেন। তো এখানে বিশেষ করে যখন হাজতি হয় তখন দেখা যায় যে কিছু আমরা দেখতে পাই যে কিছু সাইকোলজিক্যাল ডিজিজ আছে, যেই ডিজিজ গুলা কোনো হোমিসাইড বা হোমিসাইড জাতীয় জিনিসকে অনেক সময় প্ররোচিত করে, বা ফরেনসিক মানে সাইকিয়াট্রি ডিসঅর্ডারের জন্য অনেকগুলা ভায়োলেন্স বা ইসে হয়। তো আর এইসব ভায়োলেন্স গুলা আমরা এখানে ম্যানেজ করি। তো এখানে প্রথমত আমি আসলে এই যে হ্যান্ড রাইটিং এর যে বিষয়টা, সেই বিষয়টা আসলে আমাদের ফরেনসিক সাইকিয়াট্রিতে না, টোটাল সাইকিয়াট্রিতেই আসলে হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যেহেতু আমাদের দেশে আগে কোনো এইরকম হ্যান্ড রাইটিং বিষয়টায় এক্সপার্টিস ছিল না, পুলিশ হয়তো কিছু 2-4 জন আছেন, কিন্তু খুব তাদেরকে বিভিন্ন মানে মানসিক ডিসঅর্ডার কিংবা বিভিন্ন পারিবারিক সামাজিক সমস্যাগুলোতে করে আসলে তাদের ইনভলভ হওয়ার সুযোগ নাই। কিন্তু আমাদের সাইকিয়াট্রিতে অনেক সময় দেখা যায় যে কিছু সিম্পটম বোঝা যায় না। সেইসব ক্ষেত্রে যদি হ্যান্ড রাইটিং দিয়ে তার একটু ক্যারেক্টারিস্টিক বোঝা যায়, তাহলে সেটা আসলে অনেক ক্ষেত্রেই হেল্পফুল হবে। বিশেষ করে যে কোথায়, এই যে মেরাজ যে বলল যে কোথায় এমপ্লয়ি নেওয়ার ক্ষেত্রে কোন এমপ্লয়ি কিভাবে নিবে, সেসব ক্ষেত্রে আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হ্যান্ডরাইটিং আমাদের যে দেখা যায় বিয়ের পরে কিছু জটিলতা দেখা যায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে, বা এই এই কনফ্লিক্টটা অ্যাভয়েড করার জন্য হ্যান্ডরাইটিং কিছুটা ভূমিকা অবশ্যই রাখতে পারে। তো এই জন্য যে একটা প্রতিষ্ঠান এটা ছিল না বাংলাদেশে, একসময় তো বাংলাদেশ আসলে উন্নত ছিল না, এখন ধীরে ধীরে উন্নত মানে মধ্যম আয়ের দেশে হচ্ছে, পরে হয়তো উন্নত দেশের দিকে যাবে। তো সেইসব ক্ষেত্রে তখন আসলে এইসব জিনিসগুলোকে একটু দেখার সুযোগ আছে এবং মানুষকে
এই জিনিসগুলো এখন আস্তে আস্তে যদি যেহেতু সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে, আমাদের এখানে না করলে আসলে আমরাও এই এই দিকটা পিছিয়ে পড়বো। তো সেই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে হ্যান্ড রাইটিং বিষয়টা নিয়ে তাদের যে 1 বছর পূর্তি হলো এবং তারা নিজেরা একাই সহোদ্যোগে একটা এগিয়ে নিয়ে যাচ্ছে অনেকগুলা কাজ। এবং তারা কিছু হয়তো করতেছে অল্প সংখ্যক, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অনেক বড় মাপের সমস্যার সমাধান গুলো, তো বিশেষ করে আমাদের এখানে হয়তো সাইকিয়াট্রিতে আসে না, কিন্তু ব্যাংক চেক জালিয়াতি, বিভিন্ন থ্রেট, এইসব ক্ষেত্রে হয়তো ইয়ে দিয়ে মানে চিঠি দিয়ে বেনামে চিঠি দিল, কিন্তু সাসপেক্টেড লোক হ্যান্ড রাইটিং দিয়ে ধরার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে। তো আমি এই হ্যান্ড রাইটিং যে সোসাইটি তাদেরকে সাফল্য কামনা করি এবং আশা করি যে তারা আরো জাতীয়ভাবে তারা একটু সমর্থিত হবে এবং যদি গভর্নমেন্ট বা গভর্নমেন্টের তরফ থেকে তারা যদি একটু বিশেষ করে কিছু ইনিশিয়াল পর্যায়ে আসলে খুব ক্রাইসিস যায়, এই ক্রাইসিসটা তারা যদি কিছু হেল্প পায়, কিছু ডোনেশন পায় এবং কিছুটা প্রজেক্টের আন্ডারে যদি আসে, তাহলে হয়তো একটা ইনস্টিটিউট হিসেবে হ্যান্ড রাইটিং বিষয়টা খুব বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত হতে পারবে এবং বিভিন্ন ভাবে সাইকিয়াট্রিতে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তো ধন্যবাদ সবাইকে এই আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। ধন্যবাদ স্যার। আমরা এরপর আপনার থেকে অনেক কিছু জানবো, আপনাদের অভিজ্ঞতা। এখন অন্যান্য আমরা যারা গেস্ট আছে ওনাদের কাছে যাচ্ছি। এখন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের পরবর্তী গেস্ট কাজী মোস্তাফিজ। উনি প্রেসিডেন্ট সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, এছাড়া সম্পাদক সাইবার বার্তা। স্যার আপনি যদি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। অনেক ধন্যবাদ এতজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আমাকে এখানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মিরাজের প্রতি। তো এটা অসাধারণ একটা জিনিস। আজকের এই পৃথিবীতে অনেক মতের, অনেক ধরনের মানুষ। আমরা যখন একসঙ্গে কাজ করতে যাই তখন আমরা সবাই চাই যে আমার মতো যে মানুষটা, তার সঙ্গে যেন আমি কাজ করতে পারি, তাকে যেন আমার টিমে নিতে পারি। সেই জায়গাটাই কিন্তু এই সাইকোলজি অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ। আর অসাধারণ একটা বিষয় নিয়ে কাজ করছেন এই আপনাদের এই বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি এবং বাংলাদেশে আমাদের প্রথম গ্রাফোলজিস্ট মিরাজ। এজন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও মিরাজকে। আপনি এরকম একটা বিষয় নিয়ে কাজ করছেন। হয়তো অন্যান্য দেশে খুব ভালোভাবে আছে, বাংলাদেশে নেই। কিন্তু আপনি যেভাবে শুরু করেছেন ১ বছর অত্যন্ত ভালোভাবে চালিয়ে গেছেন। সামনে আরো অনেক নিশ্চয়ই আপনার পথ চলায় অনেক চ্যালেঞ্জ থাকবে, সেগুলো উত্তরণ করে সামনে এগিয়ে যাবেন। আমি বিজ্ঞজনদের কথা শুনবো, আছি নিশ্চয়ই। ধন্যবাদ। জি, আপাতত। ওয়েলকাম স্যার। এখন আমি আমাদের সর্বশেষ যে অতিথি অ্যাডভোকেট তানভীর হায়দার স্যার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনার একটু মতামত শুনতে চাচ্ছি। উনি সম্ভবত রাস্তায় আছেন, এই পরে আমাদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, এখন আমরা আমাদের পরবর্তী যে পর্ব, আমি প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ স্যার কাছে জানতে চাচ্ছি মানুষ কেন ক্রাইম করে বা হচ্ছে এই ক্ষেত্রে কি কি ফ্যাক্টর গুলো কাজ করে। ধন্যবাদ। এটি তো অনেক বড় একটা বিষয়। মানুষ কেন ক্রাইম করে? যখন মানুষের যে সোশ্যাল ভ্যালুজ, মোরাল ভ্যালুজ অর্থাৎ পার্সোনাল ভ্যালু সিস্টেম যেটা, সেটি সঠিকভাবে বিকাশ লাভ না করলে তার পক্ষে ক্রাইম করা, ক্রাইমের মধ্যে তো কাউকে হত্যা করা, তারপরে খুব মানে আপনার ছিনতাই করা বা রেপ করা বা অন্যান্য সকল কাজ সে করতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে এই বিকাশটা কিভাবে হয়? যে মানুষের যে পার্সোনাল ভ্যালু সিস্টেম যেটা, এটি একটা বড় কনসেপ্ট। পার্সোনাল ভ্যালু সিস্টেমটার মধ্যে আমরা যদি মোরাল ভ্যালুসটাকে বেশি গুরুত্ব দিই, সেটাই তো সুপার ইগো, সেটাই হচ্ছে কনসায়েন্স, বিবেক সত্তা। এটি বিকাশ করে প্রথমত জেনেটিক একটা ফ্যাক্টর। অর্থাৎ এটি কিন্তু সত্য যে যে পরিবারের পিতামাতার মধ্যে ভদ্রতা, সামাজিকতা,
নৈতিকতা বিভিন্ন রকম থাকে। আমাদের বিভিন্ন রকমের রিসার্চ তাই বলে তাদের সন্তানদের মধ্যে সেরকম একটা কিছু বৈশিষ্ট্য কিন্তু চলে আসে, এটি তো অস্বীকার করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হলো যে পরিবেশ। পরিবেশ, এখন পরিবেশ বলতে ব- বিশাল একটা পরিবেশ। পরিবার, পরিবার, তার নেবার্স যারা আছে প্রতিবেশী, খেলার সাথী, স্কুলে, তারপরে তার কর্মক্ষেত্রে, এভাবে যত জায়গায় সে যাবে সে মোরাল ভ্যালুস সম্পর্কে বা নৈতিক মূল্যবোধ সম্পর্কে তার একটা বিকাশ হবে। প্রথম ইনস্টিটিউট হলো, যেমন আপনার একটা ইনস্টিটিউট গ্রাফোলজি, ঠিক ওই রকম একটা ইনস্টিটিউট হলো, ওই বাসার পরিবেশটাই হলো একটা সবচেয়ে বড় ইনস্টিটিউট। সেখানে পিতামাতা তাকে যেভাবে শেখাবে সেভাবেই সে শিখবে। তবে সেই পিতামাতার মধ্যে এই মোরাল ভ্যালুস গুলো, সোশ্যাল ভ্যালুস, এগুলো কিন্তু ঠিক মতো তাদের থাকতে হবে। যাদের থাকবে তারা কিন্তু সেই অনুযায়ী কাজ করবে, সেই অনুযায়ী আচরণ শিখবে, পরিবার থেকে শিখবে। তারপরে তার পিয়ার গ্রুপ, অর্থাৎ যখন সে খেলতে যায়, বাইরে যায়, তাদের সাথে কিন্তু তার একটা ইন্টারাকশন হয়। সেখানেও কিন্তু সামাজিক সোশ্যালাইজেশন বা আদার্স অ্যাক্টিভিটিস, এটা করা উচিত না, এটা করা ঠিক হবে না, তুমি অন্যের র্যাকেট নিয়ে বা ক্রিকেট নিয়ে কেন খেলবে, বলটা চুরি করবে, এরকম যদি সবাই পরস্পরকে শিখিয়ে দেয় তাহলে কিন্তু ওই টিম বা ওই ছেলে মেয়ের দল কিন্তু কখনো অন্যায় কোনো কিছু করতে পারে না। এবার চলে যান আপনি তার শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ার গ্রুপের কাছে, সেখানেও যে দেখা যাবে যে সেখানেও সবাই মিলে যদি কারো স্কেল একটা নেওয়া, কলম চুরি করা বা এরকম বিষয়গুলো, অর্থাৎ এটি তারা যদি পেয়ার গ্রুপটা ভালো থাকে, পেয়ার গ্রুপটা ভালো পায়, তাদের কিন্তু প্রপার একটা হবে, লার্নিং হবে। আর আমরা সবসময় বলি শিক্ষক হলো দ্বিতীয় পিতা, পিতা মাতা। এই শিক্ষকদের কিন্তু দায়িত্ব, এবং তাই করি আমরা, করেও অনেকেই, যে শিক্ষকতা যারা একটা মহান পেশা, এখানে বাচ্চাদেরকে শিখাবে যে এই কাজগুলো করা উচিত, এটা করা উচিত নয়, এটি সমাজ বিরোধী, এটা সমাজের জন্য মঙ্গলজনক বা কল্যাণকর। এই বিষয়গুলো যে সমস্ত ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় তারা কিন্তু সত্যিকার অর্থে কখনোই এই ধরনের কাজ করতে পারে না। কেন করে? কারণ কি, বাবা মা ছেড়ে দেয়, কিশোর গ্যাং হয়, ওই গ্যাং এর আরো 5টি ছেলে মেয়ে যখন তার মোরাল ডেভেলপমেন্টটা সঠিক হয় না, তখন তাদেরকে নিয়ে ওই একজন দুইজনের কারণে 4-5 জন মিলে একটা গ্রুপে যোগদান করার ফলে তার আচরণে পরিবর্তন হয়, এবং সে তখন দেখা যায় ও সোসাইটিতে এই ধরনের ক্রাইম গুলো করে। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, সত্যিকার অর্থেই যদি তাদের যে মোরাল ভ্যালুস বা মোরাল অ্যাসপেক্টস অফ দ্য পার্সোনালিটি, এটা যদি ভালো মতো বিকাশ লাভ করে এবং পিতামাতার জিনগত বৈশিষ্ট্যের সাথে যদি মিল থাকে, এবং সেই পিতামাতার যদি মোরালি স্ট্রং হয়, তাহলে আমার মনে হয় না যে এই সমস্ত মানুষের দ্বারা ক্রাইম করা সম্ভব, কারণ তারা ক্রাইম করবে না। এখন যদি অনেক শোনা যায় যে অনেক প্রফেসরের ছেলে, ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে তারা বড় বড় ক্রাইম করে, কেন করে? কারণ আমরা যারা সাইকোলজিস্ট, তারা সোশ্যাল সাইকোলজি নামে একটা সাইকোলজি পড়াই। সেই সোশ্যাল সাইকোলজির যদি সেই সাবজেক্টের সংজ্ঞায় আমি যাই, সংজ্ঞা হয়তো যাব না, সেই সাইকোলজি বলে কি, যে একজন ব্যক্তির আচার আচরণ যখন অন্য ব্যক্তির আচার আচরণ দ্বারা প্রভাবিত হয় কিনা সে সম্পর্কে গবেষণা করে সোশ্যাল সাইকোলজি। ওই যে একজন প্রফেসরের, একজন ইঞ্জিনিয়ারের, একজন ডাক্তারের ছেলে এত ভদ্র, বাবা মা, তুমি এরকম কাজ করছো, এরকম পুলিশ জিজ্ঞাসা করে, মারে। আমি বলি যে পুলিশ এগুলো আসলে তারা আসলে বুঝতে পারে না যে কেন তার আচরণে পরিবর্তন হলো। হয়তো সাময়িক তাকে ধমক দেয়া, বকা দেওয়ার জন্য, কিন্তু সে তো আগে থেকে বিগড়ে গেছে, আগে থেকে তো সমাজ থেকে বিপদগামী হয়ে গেছে। এই যে ওই সোশ্যাল সাইকোলজিস্ট কথাটা যেখানে বললাম, যে ওই ভদ্র ছেলে যখনই 4-5টা একটু বিচ্যুত ছেলের সাথে মিশে, তখন তার আচরণে কিন্তু একটা বিচ্যুতি ঘটে, ফলশ্রুতিতে তার দ্বারা কিন্তু অনাকাঙ্ক্ষিত আচরণ, অসামাজিক আচরণ করা সম্ভব হয়। এটা হলো পুরা সাইকোলজিক্যাল একটা ব্যাখ্যা। আমি মনে করি যে এ ব্যাপারে অনেক থিওরি আছে, অনেক কিছু আছে, বিজ্ঞ ব্যক্তি এখনো আছেন, তারাও কথা বলবেন। আমার মনে হয় যদি সত্যিকার অর্থে মানুষের ভ্যালু সিস্টেমটা ডেভেলপ করা যায়, তাহলে সেই সমস্ত মানুষের পক্ষে কখনোই এরকম ক্রাইম করা সম্ভব না। সুতরাং এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ, নৈতিকতা বিকাশের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে।
ধন্যবাদ। ওয়েলকাম স্যার, এত সুন্দরভাবে আমাদের বিষয়টাকে উপস্থাপন করার জন্য। এখন আমি জিয়াউল হক স্যারের কাছে জানতে চাইবো, আপনি তো আমাদের বাহিরের দেশে লন্ডনে অনেক বছর ছিলেন এবং আমাদের দেশে আসা যাওয়া করছেন। এই দুই দেশের মধ্যে অপরাধ প্রবণতা বা আপনি মানসিকতার কি কি এই পার্থক্য দেখেছেন, একটু যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। ধন্যবাদ মিরাজ। আমি মন দিয়ে ডক্টর নূর সাহেবের কথা শুনছিলাম। আসলে ডক্টর নূর যে কথাটা বলেছেন সোশ্যাল সাইকোলজি, এইটা হচ্ছে একটা বেজ পয়েন্ট যেখানে ক্রাইমের নেচারটা কেমন হবে ওই সোসাইটিতে সেটা ইয়ে করে, ডিজাইন করে দেয়, এটা রেগুলেট করে দেয়। তো একজন ইন্ডিভিজুয়াল যখন বাড়িতে ক্রাইম করে, একটা ন্যারো মানে এরিনাতে, ছোট পরিসরে, তার ইম্প্যাক্ট যতটা পড়বে, যতটা বড় হবে, সোশ্যাল সাইকোলজি সোসাইটিতে, সমাজে যখন একটা ক্রাইম হবে তার ইম্প্যাক্টটা হবে অনেক বিশাল এবং ব্যাপ্তি। শুধু তাৎক্ষণিক না, এর একটা লং টার্ম ইম্প্যাক্টও আছে। কারণ সোসাইটিতে একটা ক্রাইম যদি হয় এবং সেই ক্রাইমটা হবার সুযোগ দেওয়া হয় বা সুযোগ পায়, তো তাহলে ওই যেটা ডক্টর নূর বললেন পিয়ার গ্রুপ বা ওই জাতীয় লোক, ওই একই সময়ে একই বয়সের বা একই পরিবেশের লোক ইন্সপায়ার্ড হতে পারে, প্রভোক্ট হতে পারে। দ্যাট ইজ সামথিং ভেরি স্পেশাল। এই কথাটা মনে রাখার পরে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাকে যখন আপনি বলছেন ইংল্যান্ডের সাথে বাংলাদেশের ক্রাইম ইয়েগুলো, সিনগুলো দেখেন, নূর বলেছেন, তারপরও ইফ ইউ ডু অ্যালাউ মি, আমি কয়েকটা পয়েন্ট এখানে ইয়ে করি। ক্রাইম যেটা হয়, যে যদি আমরা টাইটেল করি, শিরোনামগুলো করি কজগুলোকে, তাহলে একটা হচ্ছে প্যারেন্টাল রিলেশন, যেটা ডক্টর নূর বলেছেন, ওনার কথায় এসছে। একটা হচ্ছে হেরিডিটারি বা ব্রেন অ্যাক্টিভিটি, হেরিডিটারি যেটা, সেটাও ডক্টর নূর বলেছেন। এরপরে আরেকটা আছে ব্রেন অ্যাক্টিভিটি, আমাদের ফিজিওলজিক্যাল কিছু অ্যাক্টিভিটিজের কারণে, ডিস্টর্টেড অ্যাক্টিভিটিজের কারণে ক্রাইম হয়। এরপরে হরমোনের যে চেঞ্জ গুলো আসে তার কারণে ক্রাইম হয়। এডুকেশন, যেটা ডক্টর নূর বলেছেন, যে এডুকেশন একটা বড় ফ্যাক্টর এখানে ক্রাইম হবার পেছনে। পিয়ার ইনফ্লুয়েন্স, যেটা যে টিকটক কালচার বা যে আজকে যে টিকটক গ্যাং বা গ্যাং কালচার যেটা দেখা যাচ্ছে, এটা পিয়ার ইনফ্লুয়েন্সের একটা সবচেয়ে বড় উদাহরণ আমাদের চোখের সম্মুখে। তারপরে ড্রাগস এন্ড অ্যালকোহল বা ড্রাগস বা সাবস্টেন্স অ্যাবিউজ, সেটা আজকে আমাদের সময়, আজ থেকে 100 বছর আগে তখন কিন্তু অ্যাবিউজ ছিল, সাবস্টেন্স অ্যাবিউজ ছিল, সেটা ডিফারেন্ট ফর্মে। আজকে সাবস্টেন্স এন্ড ড্রাগস এর এত ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন যখন হয়েছে তার ইউজ আর অ্যাবিউজ বেড়েছে, সেই আনুপাতিক হারে তার ক্রাইমও বেড়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, ইজি অপরচুনিটি যদি না থাকে তো ক্রাইম করবে কিভাবে? এই 7টা সেক্টরের উপরে ভিত্তি করে ক্রাইম হয়। এখন বাংলাদেশে এই 7টা সেক্টর আর আমার ইংল্যান্ডে 7টা সেক্টর, আকাশ আর পাতাল পার্থক্য। কাজেই ইংল্যান্ডের ক্রাইম যেটা হচ্ছে, সেই ক্রাইম বা যেগুলো হয়, ক্রাইম হয় না তা না, হয়, কিন্তু সেখানে ক্রাইম করে গিয়ে বেঁচে যাওয়া, আইনের হাত থেকে বেঁচে যাওয়া, ফাঁকি দেওয়া, আইনের চোখে ফাঁকি দেওয়া কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, একেবারে অসম্ভব। ওই যে কথাটা আজকে ডক্টর ভৌমিক বললেন, যে ফরেনসিক সাইকোলজি, এই ফরেনসিক সাইকোলজি আপনার এই গ্রাফোলজি যার একটা পার্ট অফ দ্যাট পার্টিকুলার ফরেনসিক সাইকোলজি, বা আমি রিয়েলি গ্ল্যাড যে বাংলাদেশে এটা শুরু করেছেন আপনারা। আর একটা জিনিস, যে বডি ল্যাঙ্গুয়েজ, কেনেসিস বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই, সম্ভবত বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ডিসিপ্লিন এখনো ইউনিভার্সিটিতে হয়নি, ডক্টর নূর ভালো বলতে পারবেন, আমার জানা মতে হয়নি। এই যে বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি, এটা ওদের ইংল্যান্ডে পুলিশের একটা মানে ম্যান্ডেটরি পার্ট, একটা ম্যান্ডেটরি ট্রেনিং তাদের হতেই হয়। আমাদের দেশের পুলিশদের বডি ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় বা তাদের ট্রেনিং হয় বলে আমার ধারণা নাই। গ্রাফোলজি নিয়ে আপনি যেটা বলছেন, আমাদের ইংল্যান্ডে মাত্র 2 জন ট্রুয়েন্সি এক্সপার্ট আছেন। বাচ্চারা স্কুল পালায়, কি কারণে পালায়? তার একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড তো থাকে, বিহেভিয়ারাল ডিসঅর্ডারের মধ্যে এটা পড়ে, কিন্তু পার্টিকুলার ফোকাস যদি করেন ট্রুয়েন্সি, তো মাত্র 2 জন এক্সপার্ট আছেন। তার ভিতরে একজন হচ্ছেন বাংলাদেশি, আমাদের ওই ডক্টর আজাদ ভাই। তো
সেখানে এই গ্রাফোলজি একটা একটা ইনএভিটেবল পার্ট। এই বাচ্চার গ্রাফোলজি দিয়ে আগে থেকে আর্লি ডিটেকশনের জন্য এটা খুব কাজে লাগে। একজনের একটা ছেলের পড়াশোনায় একাডেমিক পারফরমেন্স ডিক্লাইন করতেছে, একটা সেমিস্টার করলো, পরের সেমিস্টারে করলো, দেন টিচার সোশ্যাল ওয়ার্কারের কাছে, এডুকেশনাল সাইকোলজিস্টের কাছে পাঠায় দেয়, প্রয়োজনে গ্রাফোলজির কাছে পাঠায় দেয়, এটা জানার জন্য তার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, বর্তমানে সে কি ভাবছে, পার্সোনালিটি চেঞ্জ, যে ডিরেলমেন্ট। দেখেন, ডিরেল হয়ে গেলে তাকে কাউন্সিলরের কাছে পাঠাবেন, সাইকোলজিস্টের কাছে পাঠাবেন, সেশনে দেবেন, সেটা তো দেবেন। কিন্তু ডিরেল হওয়ার আগে, ডিসঅর্ডার অ্যাকচুয়ালি কিক ইন করার আগে সেটাকে যদি আর্লি ডিটেক্ট করা যায়, তাহলে তো বড় রকমের ফ্যাসাদ এবং হাঙ্গামা থেকে বাঁচা যায়। তো এই আর্লি ডিটেকশনটা ইংল্যান্ডে আছে। আমি আজ যেটা বলেছি, আর্লি ডিটেকশনটা আছে, এবং ইজি অপরচুনিটি সেখানে নাই। আমাদের দেশে আমরা মানুষকে গালাগালি করে, একজন আন্ধাকে দেখলে এই আন্ধা, এই কালা, যে লোক শুনতে পায় না, এই কালা, এই বোবা, এই ন্যাংড়া, খোঁড়া, এইভাবে ঠাট্টা করেও বলি। এইটা কিন্তু একটা অ্যাবিউজ, ইনডিগনিফাইড ট্রিটমেন্ট। ইংল্যান্ডের মাটিতে কেউ কল্পনাও করতে পারবে না একটা ন্যাংড়াকে ঠাট্টার ছলেও ন্যাংড়া বলবে। বাস্তব সত্য কথা, সে ন্যাংড়া, কিন্তু এই কথাটা বলবে, এটা ক্রাইম, এটা অ্যাবিউজ। এই কথা বলে কোনো লোক পার পাবে না। বাংলাদেশে কি এটা সম্ভব? একজন কালোকে আপনি কালো বলে পার পাবেন, এই কালুয়া, এই কথা বলে বাংলাদেশে ইজি পার পেয়ে যাবেন। কিন্তু ইংল্যান্ডে আমাকে যদি, আমি তো আসলে আমার ব্ল্যাক, এশিয়ান, মুসলিম, আমাকে যদি কেউ কালো বলে, ইনএভিটেবলি পুলিশ তাকে কাস্টডিতে নেবে, অথচ আমি কালো। এই যে রেশাল অ্যাবিউজ, এই ধরনের অ্যাবিউজ, কাজে আমি যেটা বলতে চাইছি যে এনভায়রনমেন্ট এবং ইজি অপরচুনিটি থেকে শুরু করে যে 7টা ফ্যাক্টরের কথা বললাম, এই 7টা ফ্যাক্টরের উপরে ভিত্তি করে ক্রাইম হয়। তো এই 7টা ফ্যাক্টর ইংল্যান্ড বা অন্যান্য দেশে এগুলো সুযোগ কম, বাংলাদেশে, আমাদের দেশে এরকম অবারিত সুযোগ, অ্যাওয়ারনেস নাই, সবচেয়ে বড় কথা অ্যাওয়ারনেস নাই। আর আরেকটা কথা বলে আমি এখানে শেষ করতে চাই, সেটা হচ্ছে, দেখেন, ক্রাইম করে বা ডিসঅর্ডার, যেটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার যদি হয়, বা যেটা হয়, যেসব কারণে ক্রাইমকে ট্রিগার করে, ক্রাইম করতে বাধ্য হয় বা করে, ইন্সপায়ার্ড হয় বা সিডিউসড হয়, প্রভোকড হয়, যে নামেই আমরা বলি না কেন, 4টা প্যাটার্ন যদি অল্টার্ড হয়ে যায়, 4টা প্যাটার্নের যে কোনো একটা অথবা 4টাই যদি অল্টার্ড হয়ে যায়, দেন সেখানে ডিসঅর্ডার এবং ক্রাইম থাকবে। সেই ক্রাইম কতটা ব্যাপক হবে বা কতটা ছোট হবে সেটা আলাদা কথা, পরের ব্যাপার, কিন্তু ক্রাইম সেখানে থাকবে। 4টা প্যাটার্নটা কি? 4টা প্যাটার্ন হচ্ছে স্লিপিং প্যাটার্ন, ইটিং প্যাটার্ন, থিঙ্কিং প্যাটার্ন, লিভিং প্যাটার্ন। বলেন, আমাদের দেশে বর্তমান যে এই যে 2021 সালের কথা বলছি, আজকে আমাদের মোরাললেস প্রতিটা পরিবারে কারো না কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যদি নাও হয়ে থাকে, কোনো না কোনো প্যাটার্ন অল্টার্ড হয়ে গেছে। সাংস্কৃতিক দূষণ, শিক্ষার অভাব, তারপরে ওই যে পিয়ার প্রেশার, যেটা ডক্টর নূর বললেন, কালচারাল রিফরমেশন, চেঞ্জ, যাই বলেন, এই সবের কারণে, অথবা বলতে পারেন ইজি অপরচুনিটি। আপনি রাত্রে একটা ছেলে ঘরের ভিতরে বসে শুয়ে, তার স্লিপিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাত 2টো, 1:30, 2টো, 3টা, ভোর 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত সে মোবাইলে বসে বসে মানে কি বলবো, অসামাজিক কাজ করছে, বা কাউকে টেক্সট করছে, কাকে অ্যাবিউজ করছে। এটা ইজি অপরচুনিটি, এগুলো ডিটেক্ট করার কোনো সুযোগ নাই। তো আমাদের দেশের ক্রাইমের সুযোগ আছে, ক্রাইম করে পার পেয়ে যাওয়ার সুযোগ আছে, ডিটেকশন নাই, অ্যাওয়ারনেস নাই। ইংল্যান্ডে এই সুযোগটা কম। ক্রাইম হয় না তা বলছি না, হয়, এরপরেও হয়, যদি আন্ডার ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্স এন্ড ড্রাগস এন্ড অ্যালকোহল, হরমোনস, এই বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে ক্রাইম করে, কিন্তু ক্রাইম করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই হচ্ছে মৌলিক পার্থক্য। আমাকে কথা বলতে দেওয়ার জন্য থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম স্যার। স্যার, আপনি কয়েকটা বিষয় যুক্ত করেছেন। এর মধ্যে হচ্ছে, আপনি বলেছেন বাচ্চা বা অন্য কারো আগে আর্লি ডিটেকশন করা হয়, আগে থেকে নির্ধারণ করা হয় কি বা কোনো প্রবলেম আছে কিনা। আমাদের গ্রাফোলজিও তো একটা রিসার্চ বেসড বিষয়, অর্থাৎ এটা বিভিন্ন সেক্টর ওয়াইজ লোকদের থেকে হাতের লেখা নিয়ে তারপরে গবেষণা করা হয়েছে। যেমন যারা সুইসাইড করে, এদের হাতের লেখা নিয়ে, হাতের লেখা নিয়ে দেখা হলো স্ট্রাকচারগতভাবে কোনো কমন বৈশিষ্ট্য আছে কিনা। যাদের লিডারশিপ কোয়ালিটি ভালো, তাদের হাতের লেখা নেওয়া হয়েছে, অর্থাৎ এইভাবে ক্যাটাগরাইজ নেওয়া হয়েছে।
যেমন আমি একটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরি। যারা অনেকে সিগনেচার দিয়ে একদম সিগনেচারটা আবার কেটে দেয়। সাপোজ আমি মনে করেন এখানে মিরাজ লিখলাম, এর মধ্যখানে সিগনেচারটা কেটে দিয়েছি। এখন এটা হলো আমরা এটা যারা সেলফ হার্মিং করে এবং সুইসাইড টেন্ডেন্সি আমরা যারা বেশি আছে আমরা এদের মধ্যে দেখেছি। অতএব এটা কিন্তু আরো একটা ডিটেকশন। এখন যার মধ্যে থাকবে সে যে সেলফ হার্ম করবে, সুইসাইড করবে এমনটা না। এখন তার এনভায়রনমেন্ট যদি এত ট্রমাটিক হয়ে যায় তখন ওই তার এই নেগেটিভ ট্রেটটা কিন্তু অনেক হাইলাইট হয়ে যাবে। অতএব এগুলোকে আমাদের এই গ্রাফোলজি হচ্ছে যে আনকনসিয়াস মাইন্ড আমরা বা ব্রেইন রাইটিং বলি, রিফ্লেকশন। আমরা যদি আগে থেকে এগুলোকে সতর্ক থাকি তাহলে হচ্ছে কিন্তু আমরা আমাদের সন্তানদের প্রতি বা আশপাশের লোকদেরকেও রক্ষা করতে পারবো। এটা একটা উদাহরণ। এইভাবে আমরা প্রচুর অনেক কিছু দেখে হচ্ছে বুঝতে পারি একজন লোকের অবস্থা কেমন। ধন্যবাদ স্যার। এখন হচ্ছে আমি কাজী মুস্তাফিজ স্যারের কাছে যাচ্ছি। আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনি তো সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন। এখানে কোন ধরনের অভিযোগগুলো আসে? আপনার এই কেসগুলো বা আপনাদের কি ধরনের সহযোগিতা চায়? এছাড়া আপনি একজন এই সম্পাদক, সাইবার বার্তা সাংবাদিক মানুষ। আমরা জানতে চাচ্ছি সাংবাদিকদের হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন এ কি অবদান? ওনারা একটা বিষয়টাকে ক্রাইমটাকে বাড়িয়ে ফেলা অথবা কমিয়ে ফেলার ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে? ভাই আপনি মিউট। হ্যাঁ, ধন্যবাদ মিরাজ। শোনা যাচ্ছে আমাকে? জি, জি শুনতে পাচ্ছি। জি, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে তুমি একটা অসাধারণ প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞজনরা আলোচনা করছেন, আমি শুনছিলাম, ভালো লাগছিল। তো যে যারা ইতিপূর্বে আলোচনা করেছেন তারা নিঃসন্দেহে এইসব বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন। আমি এই জন্যই উপভোগ করছিলাম আলোচনাগুলো। আমি আমার জায়গা থেকে, সাংবাদিকতার জায়গা থেকে যেটা বলবো, সাংবাদিকরা যে কাজটি করেন আহ মানুষের কাছে তথ্য পৌঁছে দেন। যে তথ্যটা সাধারণ মানুষের কাছে সাধারণত যায় না, সেই তথ্যটা কত সহজ করে মানুষের কাছে বোধগম্য করে পৌঁছে দেওয়া। কোনো কিছু সমাজের যখন আড়াল হয়ে যায়, কোনো অপরাধের তথ্য যখন চাপা পড়ে যায়, সেটাকে মানুষের কাছে তুলে ধরা, মানুষের কাছে তুলে ধরা, এটা হচ্ছে সাংবাদিকদের একটি মৌলিক দায়িত্ব। তো সেই জায়গায় আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন, সেখানে অপরাধের ক্ষেত্রে যদি বলি, কোনো কিছু যখন কোনো মামলা যখন পুলিশ তদন্ত করে, পুলিশে যারা দায়িত্ব পালন করেন তারাও তো আমাদের মতো মানুষ। তো সবারই কোনো না কোনো ঘাটতি থাকতে পারে। সাংবাদিকরা যেটা করেন সেটা হচ্ছে কোনো একটা ঘটনাকে বিশ্লেষণ করে তার বিভিন্ন দিক বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করেন আসলে এই অপরাধটা কিভাবে ঘটতে পারে, এই হত্যাকাণ্ড বা এই যেকোনো ধরনের অপরাধ, এটা আসলে মোটিভ কি হতে পারে, বা পুলিশ যে বিষয়গুলো তুলে ধরছে এর বাইরেও কোনো কিছু আছে কিনা, সেই বিষয়গুলো বিশ্লেষণের মাধ্যমে একজন সাংবাদিক তার অনুসন্ধানী চোখের মাধ্যমে, কাজের মাধ্যমে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেন। এর মাধ্যমে সাংবাদিকদের কাজের মাধ্যমে যেটি হয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যেরকম তৈরি হয়, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী বা এই সংশ্লিষ্ট তদন্ত সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও অনেক কিছু কাজে লাগে। অনেক অনেক সময় দেখা যায় যে অনেক কেস ক্লুলেস থাকে, দীর্ঘদিন তদন্ত হয় কিন্তু সেটার কোনো মানে আহ রহস্য উদ্ঘাটন হয়। সেক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জায়গায় আপনাদের যে বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, গ্রাফোলজি, নিঃসন্দেহে এটা আরেকটি গুরুত্বপূর্ণ সহায়ক একটা ম্যাটার। যখন দেখা যাচ্ছে কোনো কিছু হয়তো আহ আহ, ওই সংশ্লিষ্ট কারো কাছে পৌঁছে না, এখানে কোনো সাংবাদিক হয়তো কোনো গ্রাফোলজিস্টের কোনো সহযোগিতায় কোনো ক্লু দিয়ে হয়তো কোনো কিছু বিশ্লেষণ করে বের করতে পারলেন, এটা যদি তিনি তুলে ধরতে পারেন ঠিকভাবে, সেক্ষেত্রে এটি একটি অসাধারণ কাজে দিতে পারে। আর আরেকটা যেটা বলবো যে এর আগে শুরুতে একজন বক্তা বলেছিলেন যে মানুষ চেনার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানে রিক্রুট করার জন্য সাইকোলজি একটা গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা আমি শুরু থেকে একটু বলছিলাম যে আসলে এখনকার যে সময় আমরা সবাই চাই যে এত মতের ভিড়ে আমার মতের মানুষ কোনটা, আমি সমমনা মানুষ নিয়ে কাজ করি, এই জিনিসটা সবাই চায়, সব প্রতিষ্ঠান চায়। সে যেরকম পলিসিটা, সেই পলিসির লোকগুলো যেন তার প্রতিষ্ঠানে রিক্রুট হয়, সেই ধরনের মানুষগুলোকে যেন ফিল্টারিং করে সিভি বাছাই করতে পারে। সেই জায়গায় যদি আপনাদের যে কাজটা, যেটা যেভাবে কাজ করে আপনার কাছ থেকে শুনলাম, সেটা বেশ ভালো লেগেছে আমার। এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। অনেকে জানে না এই বিষয়গুলার যে সুবিধা অসুবিধা, যে বিষয়গুলা, উপকারিতার বিষয়গুলো, এগুলো অনেকে জানে না। এগুলো নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা আহ, অনেক কাজ আছে কর্পোরেট লেভেলে, সব লেভেলে, পলিসি লেভেলে। আর সাধারণ মানুষের মধ্যে অপরাধের মধ্যে এখন তো আবার আমরা যে ডিজিটাল যুগ বলছি, আমরা হাতে লিখি না, আমরা
কম্পিউটারে লিখি, কিন্তু মৌলিক জিনিস তো কখনো হারাবে না। হাতে লেখার কাগজ কলম কখনো হারাবে না, যে আজীবন থাকবে। একই সঙ্গে আমরা যেটা সাইবার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি, আমরা যেটা বলার চেষ্টা করি যে যেকোনো ডিজিটাল ডিভাইস নিয়ে কিছু করেন, কোনো ক্রাইম করেন, আপনার এটা ডিটেক্ট হওয়ার সুযোগ আছে, আপনি পার পাওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করছেন যে এই কম্পিউটার না লিখে কেউ যদি কাগজেও লেখে লেখে কোথাও, সেটাও যে তার হাতে লেগেছে বা অপরাধটা তিনি করেছেন, সেটা ডিটেক্ট হওয়াটা আরো বেশি পরিষ্কার, আরো বেশি সহজ। তো এই বিষয়গুলো নিয়ে যখন মানে অ্যাওয়ারনেস এর কাজগুলো যখন হবে সমাজে, তখন অপরাধীরাও অপরাধ করতে চিন্তা করবে যে আসলে আমি ডিজিটাল ফরম্যাট হোক আর অ্যানালগ ফরম্যাট, যে ফরম্যাটে অপরাধ করি না কেন, আমার এটা কিন্তু কোনো না কোনো ভাবে প্রকাশ হওয়া সম্ভব বা প্রকাশ হবে কোনো সময়। তো আসলে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায়, যে অপরাধ আপনি যে ফরম্যাটে করুন এটা সমাপ্ত করা সম্ভব, সেটা যেন মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে জানানো যে অপরাধে জড়ানো যাবে না, আইন হাতে তোলা যাবে না, আইন বিরোধী কিছু করা যাবে না, এটা যে কোনো ফরম্যাটে শনাক্ত করা সম্ভব। তো এই অ্যাওয়ারনেসটা আমি বলবো যে আপনাদের ইনস্টিটিউট থেকে সিএসআর এর পার্ট থেকে আপনারা অ্যাওয়ারনেস এর পার্টে ক্যাম্পেইন করতে পারেন, মানুষকে বিভিন্ন সভা সেমিনার বা আরো নানা আয়োজনের মাধ্যমে মানুষকে বোঝাতে পারেন। তাহলে আমি মনে করি সাধারণ মানুষের ক্ষেত্রে আপনাদের ইনস্টিটিউটের যেসব মৌলিক কাজ আছে তার বাইরে যদি আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা জোরদার করতে পারেন, এগুলা সাধারণ মানুষের জন্য অনেক বেশি কাজে দেবে। ধন্যবাদ। আহ ধন্যবাদ স্যার, আপনাকে এত সুন্দরভাবে সাংবাদিকদের কাজগুলো তুলে ধরার জন্য। আমরা আসলে অনেক সময় দেখি অনেক সাংবাদিক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে র্যাব পুলিশ ওনাদেরকে বিভিন্ন কেস সলভ করতে কিন্তু প্রচুর সাহায্য করে। সাধারণ ওনাদের মোটিভেশন না থাকলেও সাংবাদিকরা কিন্তু অনেক কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আসে। এইজন্য সাংবাদিকরা আসলে প্রশংসা পাওয়ার যোগ্য। আই এখন আমি কয়েকটা কমেন্ট পড়ি, যেমন নাদিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। আর আয়েশা আক্তার মিম বলছেন খুব ভালো একটা আলোচনা। মেহেদী হাসান বেস্ট উইশ জানিয়েছেন। ইসরাত জাহান বুশরা উনি লিখেছেন প্রোগ্রামটি খুব ভালো লাগছে। আর শান্তি উনি লিখেছেন নাইস ইনফরমেটিভ প্রোগ্রাম। এছাড়া রিমা উনি লিখেছেন ভেরি ইনফরমেটিভ প্রোগ্রাম। আকাশ উনি বলেছেন স্পেশাল লাইট থ্যাঙ্কস। আর এছাড়া যে ওকে, এগুলো আমাদের কমেন্ট, আরো অনেকে করেছিলেন। এখন আমি আমাদের ডক্টর অব্র ভৌমিক দাস স্যারের কাছে জানতে চাইবো, আপনারা ফরেনসিক ডিপার্টমেন্টে এসে কাজ করছেন, এখানে কি ধরনের রোগীরা বা আসে, সেখানে সাইকোলজিক্যাল বা এদের ব্যাকগ্রাউন্ড গুলো কি থাকে, আপনাদের একটা অভিজ্ঞতা যদি আমাদের সবার সাথে শেয়ার করেন। স্যার আপনি আনমিউট করেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে আসলে অনেক বিশিষ্টজন আছেন যারা এই সাইকোলজি সম্বন্ধে খুব ভালো জানেন, দেশ বিদেশের বিভিন্ন অভিজ্ঞতা আছে তাদের এখানে আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের আসলে ফরেনসিক সাইকিয়াট্রিতে দু ধরনের বেশ কিছু বিভিন্ন ধরনেরই পেশেন্ট আসে। যেমন মনে করেন যে একটা আসে যে কারাগার থেকে কিছু রোগী আসে যারা দণ্ডপ্রাপ্ত বা তাদেরকে আ আ মানসিক রোগ থাকে চিকিৎসার জন্য। কিছু অ আ পেশেন্ট বা আমাদের থেকে কোর্ট থেকে পাঠানো হয় যে তার সাইকোলজিক্যাল অবস্থা জাজ করার জন্য সে কি আ আ দিতে পারবে কিনা, যে আদালতের ট্রায়াল এ সে সক্ষম হবে কিনা এমন। আবার এমন ইদানিং কিছু আসতেছে যেটা দেখা যায় যে হোমিসাইড, মা তার সন্তানকে মেরে ফেলছে বা কিছু এরকম ডেঞ্জারাস কিছু জিনিস এবং হৃদয় বিদারক কিছু জিনিসও আমাদের এখানে ইদানিং আসতেছে। আবার আমাদের এখানে আসে যে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্ট থেকে বিশেষ করে আসে বা অন্যান্য আ এ এ যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তাদেরকে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এর জন্য, যদি তাদেরকে কোনো অসুবিধা মানে কোনো প্রবলেম বা তারা ফেস করে বা তাদের আচরণগত কোনো সমস্যার জন্য তারা সাইকোলজিক্যালি ফিট কিনা বা তারা ইম্পালসিভ কিনা কোনো ডিজিজ এর জন্য, যেমন পুলিশ বা এইসব আর্মি থেকে আসে না, তাদের নিজস্ব ইচ্ছে আছে। পুলিশ থেকে আসে অনেকেই, যে তারা যেহেতু ফায়ার আর্মস নিয়ে কাজ করে এবং ল এনফোর্সিং এজেন্ট এর সাথে কাজ করে, তাদেরকে ইম্পালসিভ হয়ে যাতে কিছু না করে বা তারা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এর জন্য কোনো কিছু হয় কিনা এরকম রোগী আসে। তো সাধারণত এইসব রোগীদের মধ্যে দেখা যায় যে আমাদের যেগুলা মানে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্ট থেকে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বড় ধরনের গুরুতর মানসিক রোগ অনেক ক্ষেত্রেই থাকে। যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার, ডিলিউশন
ডিলিউশনাল ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া এই জাতীয় রোগ থাকে, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন এগুলা থাকে। তো বড় ধরনের মানসিক রোগগুলা কিন্তু বেশ কিছু মানে মানুষের মন মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনে, এবং সেই সমস্ত ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান তখন থাকে, ল এনফোর্সিং এজেন্ট হলে একটু বেশি রিস্কি হয়ে যায়। সেসব ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ইনফ্লুয়েন্স, যেমন সন্দেহ, ভুল সন্দেহ হয়। যেমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে একটা বড় জিনিস আছে ডিলিউশন, ফলস আনশেকেবল বিলিফ। এই জিনিসগুলো সিজোফ্রেনিয়াতে থাকে, মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের অন্যান্য ডিসঅর্ডার গুলোতে থাকে। এবং ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি নিজেকে অনেক বড় ভাবে হলো বাইপোলার মুড ডিসঅর্ডারে। এইগুলো থাকলে পরে, যেমন ডিলিউশন, আমরা একটা জিনিস আমরা খুব বেশি পাই, সেটা হলো পারসিকিউশন। কেউ তার ক্ষতি করতে চায়, এই জিনিসটা যদিও বাস্তবে করতেছে না, কিন্তু তার ডিজিজ প্রসেসের জন্য উনি মনে করতেছেন এই লোক, যতই যুক্তি দেওয়া হোক যে তার পক্ষে, যে না তার কোনো ইয়ে নেই, কিন্তু তার ব্রেইন এটা বুঝে না। এটা সাধারণত ডোপামিন নামক একটা নিউরোট্রান্সমিটার আছে, সেটা তারতম্যের জন্য এটা ঘটে। এখন এইরকম সমস্যা যদি কারো থাকে, ধরা যাক যে একজন লোক তার উম, আম, মানে যার এই ডিসঅর্ডার আছে, তার পাশের বাড়ির লোকের সঙ্গেই সে মনে করতেছে তার ক্ষতি করতে চায়। এখন সে কি করবে? সে সবসময় কিন্তু তাকে ডিফেন্স করতে চেষ্টা করবে, বা তার এগেইনস্টে কথা বলবে, তার বিরুদ্ধে বিভিন্নভাবে বিষোদগার করতে থাকবে। কোনো কারণে তার সঙ্গে যদি তাদের একটু অনেক সময় কিছু কনফ্লিক্ট হয়, এমন সময় দেখা গেল যে কখনো সে তার বাসায় আসলে সে তাকে এমন কি হতে পারে, মারতেও যায়। এরকম আমরা দেখছি যে ডিলিউশনে বশবর্তী হয়ে যে সে আমার সন্দেহ করতেছে এমন ক্ষতি করবে যে সে তাকে মেরে ফেলবে বা পরিবারকে ধ্বংস করে ফেলবে। তখন সে কিন্তু ডিসঅর্ডার যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু সে এরকম আহ যাকে সে সন্দেহ করতেছে, ভুল সন্দেহ করতেছে, তাকে কিন্তু সে মেরে ফেলার অ্যাটেম্পও নেয়। বিভিন্নভাবে সামাজিকভাবে হেয় তো করতেই চায়, মেরে ফেলার নেয়। তো এইসব ক্ষেত্রে যদি এই বড় ধরনের মানসিক রোগগুলো আর্লি ডিটেক্টেড না হয়, তাহলে কিন্তু খুব বড় ধরনের সমস্যা দেখা দেয়। এবং আমাদের এখানে এরকম অনেক রোগী পাওয়া যায় যারা এই ডিলিউশন বা এরকম ডিসঅর্ডার ছিল, এবং তারা কিন্তু মেরে ফেলছে। একটা হোমিসাইডের জন্য দণ্ডিত আসামি, কিন্তু এই ডিসঅর্ডারটা ট্রিটমেন্ট হলে হয়তো ওই হোমিসাইডের ঘটনাটা ঘটতো না। এছাড়া আমাদের আরো কিছু ফিটনেস বা অন্যান্য কিছু আসে, যেগুলা যে সে কাজ করার জন্য ফিট কিনা। অনেক সময় অনেক ছোটখাটো ডিসঅর্ডার হলেও কাজ করার জন্য আনফিট হয়। তবে এখানে বলে রাখা ভালো যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কিন্তু বেশিরভাগই ট্রিটেবল, এবং সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যদি ট্রিটমেন্ট সঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু এই ডিলিউশন বলেন, আরেকটা জিনিস আছে হ্যালুসিনেশন, যেটা হলো যে আমরা যদি সহজ কথায় বলি যে গাইবি কথা, মানে লোক নাই কিন্তু কথা শোনা যায়। এরকম হ্যালোসিনেটেড অনেক সময় কমান্ডও আসে যে তুমি এটা করো, নির্দেশনাও আসে। এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নির্দেশনা আছে যে তোমার তো ক্ষতি করতেছে, তুমি ওকে মেরে ফেলো। এরকম সমস্যা থাকলে কিন্তু তারা আঘাত করতে থাকে, কিংবা কমেন্ট হতে থাকে যে তোমার কিন্তু তারা ক্ষতি করতেছে, অমুক লোক অমুক লোক অমুক লোক, বিভিন্ন রকম নাম ধরে হয়তো বলে, বা এখন যে আসবে সে আপনার অথচ আসলে কিন্তু বাস্তবে এমন কিছু না, কিন্তু সে শুনতেছে একদম। আমরা মানে বাস্তবে শুনলে যেমন হয় তেমনই, কিন্তু বাস্তবে কিছু নাই। তখন সে কি হবে? এই কমেন্টের বশবর্তী হয়েও কিন্তু অনেক সময় অনেকগুলা ক্রাইম করে ফেলে। তো আমাদের বাংলাদেশে সাইকিয়াট্রিস্টের এমনি সংখ্যা অনেক কম। এক্ষেত্রে ডায়াগনোসিস কিছু সমস্যা হয়। কিন্তু আমাদের আরেকটা সুবিধা হলো যে আমাদের সোসাইটি বা সমাজও এখনো অত বেশি ব্যস্ত হয়ে পড়ে নাই যে একজন আরেকজনের খোঁজ খবর নেয়। তারা আমাদের ইন্ডিভিজুয়ালিতে খুব বেশি, আমরা শহরের কিছু অল্প কিছু জনগণ ছাড়া ইন্ডিভিজুয়ালি তো ওভাবে ইয়ে করি না, মানে লাইফ লিড করি না। অনেকের সাথে চলি। এতে দেখা যায় যে আমাদের এই ডিসঅর্ডার গুলা ডায়াগনোসিস হয়ে যায় অনেক ক্ষেত্রে, এবং এক্ষেত্রে তাদেরকে এখন চিকিৎসার আওতাও আনা হয়, এবং আওতায় আনা হলে এই জিনিসগুলাতে ঠিক হয়ে যায়। তবে আমাদের জেলে বা ইয়েতে অনেক ডিসঅর্ডার এ কিন্তু বেশ কিছু পেশেন্ট আছে যারা আসলে ডিসঅর্ডার এর জন্যই হয়তো বা ক্রাইমটা করে ফেলতে পারে। এখন একদম অ্যাকুরেটলি বলা ওই সময় সম্ভব না যে ডিসঅর্ডারই ছিল না বা কি ছিল। তবে ডিসঅর্ডার এমন হয়, যেমন একদম মনেই করে যে সে তার ক্ষতি করতে চাচ্ছে, এবং মনে হয় যে এই কাজটা সে যদি এই হার্মটা করে তাহলে তার মানে ফ্যামিলি বেঁচে যাবে। এইসব ক্ষেত্রে কিন্তু আসলে খুব দুরূহই হয়ে যায় যে তাকে কন্ট্রোল রাখা, এবং যদি এটা ট্রিটমেন্ট ঠিকমতো সঠিকভাবে না আনা হয়। তো
আমাদের এখানে এইরকম ইগুলো আসে। আর এছাড়া কোনো আরেকটা জিনিস এখন খুব বেশি বেড়ে গেছে, সেটা হলো যে কারো পার্সোনালিটি বিভিন্ন ডিসঅর্ডার আছে, যেটা ইনবর্ন কিছু ক্যারেক্টারিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো আছে। এর মধ্যে এন্টি সোশ্যাল পার্সোনালিটি একটা পার্সোনালিটি আছে, যেটা আসলে প্রথম থেকেই খুব রাফ থাকে। তারা তাদের মানে অন্যকে মেরে তারা আনন্দ পায়, পশু পাখিকে আঘাত করে, বিভিন্নভাবে আঘাত করে। তো এইসব এই পার্সোনালিটি ডিসঅর্ডারের যে লোকরা আছে, তাদেরকে যদি ছোটকাল থেকে কন্ট্রোল করা না হয় এবং ওয়েল কন্ট্রোল যদি সমাজ করতে না পারে, এবং কোনো কারণে তারা যদি আবার সাবস্টেন্সও অ্যাবিউজ করে, তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে দেখা যায় যে জড়িত হয়। তো হোমিসাইড বা এই জাতীয় জিনিস হয়তো প্রথমে যায় না, কিন্তু মানুষকে থ্রেটেনিং করা, মানুষ থেকে লুটতরাজ করা, বিভিন্ন জিনিসগুলা কিন্তু আমাদের কাছে আসে। এবং বাবা মারাও আসে যে আশেপাশের লোকজনের অত্যাচারে তারা, মানে তার ছেলেদের অত্যাচারে তাদের কাছে হয়তো বাবা মার রেপুটেশন থাকে। এইসব ডিসঅর্ডার যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হিসেবে দেখা দেয়। তো এগুলো এই মানে আমি এখানে এই হিসেবে বলে রাখছি যে এইসব জিনিসগুলো বৈজ্ঞানিক চিকিৎসা কিন্তু বাংলাদেশে আছে এবং বেশ ভালো রকম একটা চিকিৎসা পাওয়া যায়। এর মধ্যে এখানে আরেকটা আলোচনা হয়েছে যে আমাদের আসলে সোসাইটি এগিয়ে যাচ্ছে, এগিয়ে গেলে কিছু সমস্যা হয়। যেমন ওই স্যার বলছিলেন যে নূর মোহাম্মদ স্যার বলছিলেন যে আপনার আমাদের বাবা-মা এখন অনেক সময় যে বড় একজন প্রফেসর বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার তার ছেলেমেয়েরা এরকম হয়। একটা বড় কারণ হলো দেখা যায় যে আমরা প্রফেশনালি এমন বিজি হয়ে পড়ি, এবং আমাদের সোসাইটিটা আগে ছিল একটা বড় ধরনের সোসাইটি। এখন আমরা ছোট, ছোট পরিবার ২-৩ জন লোক থাকে। দেখা যায় যে বাবা-মা ২ জনই ওয়ার্কিং, তার ছেলেটা বড় হচ্ছে কাজের লোকের কাছে। এখন তার সঙ্গে তো এই মেন্টালিটি মিলবে না, এবং তখন কি হয় বাবা-মার ওই আ যে ইয়েটা ধারণ করতে পারে না। তার সমাজের পজিশনও সে বুঝতে পারে না, এবং এরপরে সে আবার দেখা যায় যখন পিয়ার গ্রুপের সাথে যায়, সেখানেও ব্যাড অ্যাসোসিয়েশনটাকেই সে বেশি করে সঙ্গী হিসাবে নেয় এবং তাদের উপরেই নির্ভর হয়ে যায়। ফলে এখন এরকম খুব এলিট সোসাইটিতে কিন্তু বড়, বড় ধরনের দেখবেন যে ক্রাইমের ঘটনা আছে। এগুলো হয়তো অনেক সময় প্রকাশ পায় না, বিভিন্নভাবে চাপা পড়ে যায়। কিন্তু এটা কিন্তু ঘটে। এবং এই জিনিসগুলো ধীরে, ধীরে কিন্তু আসতেছে এবং আমাদের কাছে আসে এগুলো বিভিন্নভাবে। ফরেনসিক সাইকিয়াট্রিতে হয়তো পুলিশের মাধ্যমে না আসলেও আমাদের সাইকিয়াট্রিতে কিন্তু এই জিনিসগুলো আসে, এবং এই জিনিসগুলো ট্রিটেবল, ট্রিট করা যায়। এবং আর এখানে গ্রাফোলজির ভূমিকা আসলে আ আ আমাদের বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে আমাদের এই হাসপাতালে হয়তো খুব একটা বেশি আমরা পাই না। কিন্তু আ ইন টোটাল সাইকিয়াট্রিতে কিন্তু এটার ভূমিকা অনেক বেশি। তো এইজন্য আমি আবারও আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজিকে, তাদেরকে এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং আমরা তাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। এরপরে যদি আবার কিছু হয় আমি জানাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, অনেক সুন্দর উপস্থাপনা এবং আপনাদের বাস্তব আপনাদের শেয়ার করার জন্য। আসলে আমরা তো অন্য বাহ্যিকভাবে দেখি, আপনারা সেই অপরাধীর সাথে কাজ করেন। আমরা অনেক কিছু জানতে পারলাম। এর সাথে হচ্ছে যেমন আপনি কয়েকটা কথা ১ম দিকে বলেছিলেন যখন পরিচয় দেওয়ার সময়, কিছু আমাদের গবেষণা বা রিসার্চ দরকার। আসলে আমাদের গবেষণা অনেক কিছু প্রয়োজন। কিন্তু আমার গ্রাফোলজির ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমি যাদের থেকে ডাটা কালেক্ট করব। কারণ আমি ১ পেজ বা কোনো কিছু হাতের লেখা নিতে হয়। এখন মানুষকে বসায় ৫-১০ মিনিট রেখে তার থেকে একটা হাতের লেখা নেওয়া, এটা এত ইজি কাজ না। অর্থাৎ মানুষ কিন্তু লিখতে চায় না। এর মধ্যে তাকে গবেষণার ওই অনুযায়ী করা। যার কারণে হচ্ছে যে আমাদের রিসার্চ এ একটা কথা বলে না, রিওয়ার্ড দেওয়া। এখন আমি হচ্ছে একজন স্টুডেন্ট, যাই হোক এই প্রতিষ্ঠানের পরিচালক। কিন্তু ওভারঅল তো আমি একজন স্টুডেন্ট। আমার ক্ষেত্রে হচ্ছে এই পরিমাণ ইনভেস্টমেন্ট দিয়ে হচ্ছে রিসার্চ করা কিন্তু খুব কঠিন। এরপরেও আমি কঠিনকে এইজন্য আমি অথরিটি ফিগার যারা আছে ওনাদের প্রতি আহ্বান জানাবো। এদিকে একটু মনোযোগ দিলে আমরা কাজ করার জন্য প্রস্তুত। কাজ করছি না এমন না, এখনো ৩ টা রিসার্চ চলতেছে। আলহামদুলিল্লাহ একটা রিসার্চ চলছে হচ্ছে মানুষের কত ধরনের হ্যান্ডরাইটিং চেঞ্জ করতে পারে। অর্থাৎ কেউ কারো কাছে ধরলাম হচ্ছে হাতের লেখা পরিবর্তন করে দিল। এখন পরিবর্তন করলে কত আমাদের তো গ্রাফোলজির সাইজ বড় করবে নাকি কানেকশন ছোট করবে নাকি ফরমেশন বড় করবে না উপরের অংশ না নিচের অংশ বড় করবে। অনেক বিষয় আছে আমাদের। এখন আসলে কি দেখা যায়? এটা আমরা গবেষণা বেস একটা দেখতে চাচ্ছি। একটা রানিং গবেষণা চলছে। এছাড়া আরেকটা চলতেছে হচ্ছে যে আমরা তো জানি আমাদের হাতের লেখা অনুযায়ী হচ্ছে এই ডান হাত বা যে তার ডমিন্যান্ট হ্যান্ড অনুযায়ী তার পার্সোনালিটি আমরা দেখি। এখন নন ডমিন্যান্ট ও কি একই ধরনের পার্সোনালিটি রিফ্লেক্ট করে কিনা সেই বিষয়টাও দেখছি।
এছাড়া ৩য় নাম্বার আরেকটা আমরা রিসার্চ করছি, সেটা হলো আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশনের সাইকোলজিতে যেরকম স্কেল আছে যেখানে আমরা স্কোরিং বের করতে পারি, গ্রাফোলজি দেখে আমরা বলতে পারি অ্যাংজাইটি ডিপ্রেশন, বাট এরকম স্কেল ওয়াইজ বা স্কোরিং করতে পারি না। ওই রিলেটেড একটা স্কেল ডেভেলপ করতেছি, যেটা আমার মাস্টার্সের থিসিস হিসেবে আমি নিয়েছি। অতএব আমি আমার জায়গা থেকে বা আমাদের প্রতিষ্ঠানের যারা আছে জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ করার চেষ্টা করতেছে। অথরিটি ফিগার যারা আছে আমাদেরকে কাজ করার সুযোগ দিলে আমরা আরো সামনে এগিয়ে যাব। এখন হচ্ছে আমি আমাদের জিয়াউল হক স্যারের কাছে জানতে চাইবো, ওনার সম্ভবত ব্যস্ত আছে, অন্য এক জায়গায় যেতে হবে। সর্বশেষ কোশ্চেন, আপনার হচ্ছে আপনার মতে যে আমরা কিভাবে করলে আমাদের এই আমরা সামনের দিক থেকে ক্রাইম গুলোকে আরো কমাতে পারবো, এবং আপনার সর্বশেষ মূল্যায়ন। ওয়েল, ধন্যবাদ। আমি ডক্টর ভৌমিক দাদার কথা শুনছিলাম, এর আগে ডক্টর নুরের কথা শুনেছি, সবার কথাই শুনলাম, সাংবাদিক সাহেবের কথা শুনেছি। বিষয়টা হলো কি, দেখেন, সোশিও কালচারাল এনভায়রনমেন্ট যে চেঞ্জ আসছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এই চেঞ্জের সরাসরি একটা ইনফ্লুয়েন্স, একটা ইম্প্যাক্ট পড়ছে হচ্ছে মানুষের বিহেভিয়ারের ভেতরে, সর্বস্তরের মানুষের ভেতরে। লিভিং স্ট্যান্ডার্ড এবং লিভিং প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে মানুষের মানে মানুষের সাইকোলজিক্যাল, সাইকিয়াট্রি, ইলনেস, মেন্টাল হেলথের একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়ছে। লোনলিনেস যেটা আসছে, ডিপ্রেশন আসছে। এই যে করোনাকালীন 154 জন এই পর্যন্ত সোফার আমার জানা মতে 154 জন বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ এবং মাদ্রাসার 9 জন সহ 154 জন সুইসাইড করেছে রিপোর্টে। হতে পারে আরো আছে, যেটা আমাদের কাছে আসেনি, এখনো জানি না। এটা কিন্তু এই এনভায়রনমেন্টের কারণে, চলমান যে প্যান্ডেমিক, এই এনভায়রনমেন্টের কারণে। তো এইভাবে এনভায়রনমেন্ট একটা বড় রোল প্লে করে। এখন আমি 2017 থেকে 2008 থেকে 2017, 10 বছর ধরে বাংলাদেশে সারা বিশ্বে একটা সার্ভে হয়েছে। সেই সার্ভের ডেটা বলছে যে মেন্টাল হেলথ ইলনেস বেড়েছে 600 গুণ। 600 গুণ মেন্টাল হেলথ, 106 গুণ বা 100 গুণ মেন্টাল হেলথ ইলনেস বেড়েছে, মানসিক রোগ বেড়েছে সারা বিশ্বব্যাপী। আর মজার ব্যাপার হলো, পৃথিবীর কোনো কোনো দেশে এই মেন্টাল হেলথ প্রিভেনশন এবং ডেভেলপমেন্টের খাতে, স্বাস্থ্য খাতে বলতে অর্থাৎ মেন্টাল হেলথ খাতে স্পেসিফিক্যালি বললে বাজেট বেড়েছে 600 গুণ। 600 গুণ টাকা বাড়ানোর পরেও, খরচ দেওয়ার পরেও, ফ্যাসিলিটিস দেওয়ার পরেও, রিসোর্স প্রোভাইড করার পরেও রোগ কমছে না। রোগ আমাদের বাংলাদেশেই ইদানিংকালে দেখতে পাচ্ছি ডিমেনশিয়া, এল্ডারলি সিটিজেনদের ভিতরে, জেরিয়াট্রিক ফিল্ডে ডক্টর ভৌমিক এই ফিল্ডে ভালো বলতে পারবেন, ডিমেনশিয়া ব্যাপক হারে বেড়ে গেছে। ওই যে গড় আয়ু বেড়েছে, ডিমেনশিয়ার লিভিং প্যাটার্নটা বেড়েছে, ইটিং প্যাটার্নটা বেড়েছে। তো এই সব কিছু একটা ইম্প্যাক্ট আছে। এখন এগুলো থেকে বাঁচার রাস্তা কি? বিহেভিয়ারাল ডিসঅর্ডার, টিকটক বা এই যে গ্যাং কালচার আজ থেকে 20 বছর আগে এইভাবে ছিল না, এতটা ছিল না দেশে। তো এর বাঁচার রাস্তাটা হলো একটা মানে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েশন। 229 জন সাইকিয়াট্রিস্ট আছে বাংলাদেশে আমার জানা মতে, আর মাত্র সম্ভবত 37 জন কত সামহাও এরকম, মানে লেস দেন 50 সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই দিয়ে আপনি 20 কোটি বা 18 কোটি লোকের মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইড করবেন? আমার ইংল্যান্ডে সরকার মিনিস্ট্রি অফ হেলথের ভেতরে আর একটা মিনিস্ট্রি করেছে, মিনিস্ট্রি অফ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের জন্য আলাদা মিনিস্টার নিয়োগ দিয়েছে, এটা গর্ডন ব্রাউন করেছিল যখন আমাদের প্রাইম মিনিস্টার ছিল। সো এইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট দরকার, টোটাল অ্যাওয়ারনেস কি এই ব্যাপারে লেখালেখি হওয়া দরকার, এই ব্যাপারে টেক্সট আসা দরকার, এই ব্যাপারে আমাদের একাডেমিক স্কুলে বিহেভিয়ারাল ডিসঅর্ডার থেকে শুরু করে, অ্যাংজাইটি থেকে শুরু করে, এই যে ডিমেনশিয়া থেকে শুরু করে, এইগুলো নিয়ে আমাদের টেক্সট বুক এগুলো আসা দরকার। নট নেসেসারিলি যারা সাইকোলজি এবং সাইকিয়াট্রি পড়বে তাদের জন্য, বরং সাধারণ একাডেমিক এর ভেতরে এগুলো আসা দরকার। তো এই যে আপনি আজকে বাংলাদেশে 50 বছর, নিয়ারলি 50 বছর স্বাধীনতা পরে এসে সামওয়ান মিরাজ হোসেন গ্রাফোলজি নিয়ে কাজ করছেন, আগামী দিনে হয়তো শুনবো যে
কেউ হয়তো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেনেসিস নিয়ে কাজ করছে, ডিপার্টমেন্ট এরকম ডিসিপ্লিন তৈরি হতে থাকবে, এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে। তো আমাদের এই ম্যাস পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, এটা হচ্ছে সবচেয়ে। আর বড় কথা হচ্ছে ফ্যামিলিতে, যেটা ডক্টর ভৌমিক বলেছেন যে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি ভেঙে গেছে। ফ্যামিলিতে মোস্ট সাইকিয়াট্রিক ইলনেসেস কামস ফ্রম ডিসহারমোনিয়াস ফ্যামিলি রিলেশনশিপ, একটা বড় কথা আছে সাইকিয়াট্রিতে। এবং এই যে হ্যালুসিনেশন, অডিটরি বলি, ভিজুয়াল বলি, এই হ্যালুসিনেশন গুলো বা ডিলিউশন গুলো, পারসিকিউটরি ডিলিউশন আইডিয়াজ, এগুলো আর্লি প্রিভেনশন ডিটেকশন যদি সম্ভব হতো, তাহলে ক্রাইম এবং এটা এটা মেজর সাইকোটিক ইলনেসের ডেভেলপ করা থেকে এটা প্রিভেন্ট করা যেত। তো এই জন্য সার্বিকভাবে পুরো সমাজ, বিশেষ করে সমাজের সচেতন অংশ যদি সচেতন না হয় এবং মাঠে না নামেন, তাহলে আই এম অ্যাফ্রেড যে আমাদের গ্লুমি ভবিষ্যৎটা খুব গ্লুমি। তো এই জন্য আপনি যেমন এই যে গ্রাফোলজি নিয়ে কাজ করছেন, আর একজন মানে এইভাবে সবাই যদি অ্যাওয়ারনেস ক্রিয়েশনে যার যার অঙ্গন থেকে ভূমিকা রাখেন, তাহলে সম্ভবত আমি বিশ্বাস করি যে এই ট্রেন্ডটা চেঞ্জ হবে। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাকে একটু অনুমতি দিতে হবে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, প্লিজ। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে থাকার জন্য। জি ডক্টর নূর, ডক্টর ভৌমিক, ডক্টর আমাদের কাজী মুস্তাফিজ সহ আরো তানভীর যারা আছেন, এই গেস্ট, ডিস্টিংগুইশ গেস্ট, অনেকের নাম জানি না, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ অল। গুড নাইট। আমাদের এখানে আরেকজন গেস্ট তানভীর হায়দার অ্যাডভোকেট, উনি থাকার কথা, উনি জয়েন করেছিলেন কিন্তু একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কন্টিনিউ করতে পারছেন না। উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং ফাইন্ড মাই অ্যাডভোকেট একটা প্রোগ্রামের উনি হচ্ছে প্রধান। এখানের মধ্যে উনি থাকলে আসলে আমাদের আইনগুলো নিয়ে আলোচনা করতেন। যেমন একটা আইন আছে দ্য এভিডেন্স অ্যাক্ট, যেটা হচ্ছে 1872 সালের। সে ভারত আমলের আইন, এখনো ইন্ডিয়াতে ব্যবহার হয়, বাংলাদেশেও ব্যবহৃত হয়। এই আইনটা কোনো পরিবর্তন করা হয়নি, যেখানে 45 সেকশনে কিন্তু উল্লেখ করাই আছে আপনার হ্যান্ড রাইটিং এ বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিলেটেড হচ্ছে কোনো কিছু হলে আপনি এক্সপার্টের অপিনিয়ন নেবেন যদি কোর্ট আপনি মনে করে। অতএব আমাদের এখানে এতদিন তো এগুলো ছিল না, বা ফরেনসিক ল্যাবে হচ্ছে সিগনেচার বা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ সম্ভবত, বাট হ্যান্ড রাইটিং অ্যানালিস্ট হচ্ছে এর আগে তো আমরা খুঁজে পাই না বাংলাদেশে কাউকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জায়গা আছে। অতএব আমরা এই আইনটাও চর্চা করতে পারি, যেটা আমাদের অ্যাডভোকেট তানভীর হায়দার স্যার উনি থাকলে ভালো মতন ব্যাখ্যা করতে পারতেন। এখন হচ্ছে আমি কাজী মুস্তাফিজ স্যারের কাছে আসতে যাচ্ছি। আমরা সাংবাদিকের অনেক অবদান দেখি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু যেটা আমাদেরকে একটু মিসলিডিং করে, অর্থাৎ সাংবাদিকরা যখন হচ্ছে সংবাদ পরিচালনা করে ওই সময় ওনারা হচ্ছে ওনাদের অপিনিয়ন গুলো অ্যাড করে দেয়। আমি যেমন খেলার উদাহরণ দিয়ে বলি, যেটা অপরাধের ক্ষেত্রে আপনি নিয়ে যেতে পারেন। বাংলাদেশ আপনার হচ্ছে আন্তর্জাতিক টি-20 তে খারাপ করেছে। একবার হচ্ছে খেলোয়াড়দেরকে আসামির তালিকা দাঁড় করায় দাঁড়ায়, একবার হচ্ছে যায় পাপনকে দাঁড়ায়, একবার হচ্ছে ডোমিঙ্গোকে দাঁড় করায়। আসলে সেম লোকে একেকদিন একেকজনকে দাঁড় করাচ্ছে। এখানে কি আসলে সে কি গঠনমূলক সমালোচনা করতেছে নাকি নিউজ দরকার এই জন্য একটা সমালোচনা করে দিয়ে যাচ্ছে? ওভারঅল বিষয়টা কি? এটা একটা হচ্ছে মানুষ এই খারাপ করছে, আমরা ওভারঅল যদি সবারই তো একটা কনসেপ্ট আছে, যেটাকে আমরা সাইকোলজি ভাষায় বলি নন জাজমেন্টাল। অর্থাৎ আমরা শুধু বিষয়টাকে বলে যাব, নিজের অপিনিয়ন এগুলো এড না করে অন্যকে বায়াসনেস করার চেষ্টা করুন। ওই বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে আপনারা কোনো অ্যাওয়ারনেস কাজ করছেন কিনা। এছাড়া ক্রাইমের আমরা অনেক কিছু দেখি, যখন কিছু সুইসাইড বা অন্য বিষয়ের ক্রাইমের খবরে দেখানো হয়, তখন প্রক্রিয়াগুলো দেখানো হয়। যেমন হলো কেউ শরীরে আগুন দিয়ে পোড়া দিয়েছে, কেউ হচ্ছে সন্তানদেরকে আত্মহত্যা করেছে, কেউ খাবার সাথে বিষ এগুলো কিন্তু অনেক হাইলাইট করে বলা হয়। এর দ্বারা কি অন্যরাও এই বিষয়গুলো শিখছে না? এই বিষয়টা আপনার থেকে হচ্ছে জানতে চাচ্ছি, এবং আপনারা এই নিয়ে কোনো কাজ করছেন কিনা। ধন্যবাদ বিরাজ। আবারও আসলে আমি একটা জায়গায় পরিষ্কার করতে চাই, সাংবাদিকরা আসলে কখনো নিজস্ব মতামত দেয় না। হ্যাঁ, আপনারা দেখবেন সংবাদপত্রে দুই ধরনের লেখা থাকে, কিছু থাকে প্রতিবেদন আর কিছু থাকে কলাম, সম্পাদকীয় পাতা। সম্পাদকীয় পাতা যেটা, সেখানে মতামত থাকে, যিনি লেখক থাকেন সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত তিনি তুলে ধরেন, তিনি বিষয়টা নিয়ে সমাজকে কিভাবে দেখছেন সেটা তুলে ধরেন, সেটা তার মন্তব্য পুরোটাই। আর প্রতিবেদন যেগুলো দেখেন সাংবাদিকরা একজন রিপোর্টার হিসেবে যে রিপোর্টটা তৈরি করে, সেখানে কিন্তু রিপোর্টারের কোনো মতামত থাকে না। হ্যাঁ, সমাজে অবশ্যই তার লেখার কারণে অনেক পারসেপশন তৈরি হয়, সেটা সত্য,
কিন্তু রিপোর্টাররা যেটা করে সেটা হচ্ছে আহ, এই সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলা যেগুলো পাওয়া যায় এগুলোর সঙ্গে সাধারণ মানুষকে সংযোগ করিয়ে দেওয়া, সাধারণ মানুষের কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়া, এই কাজটা সাংবাদিকরা করেন। এটাই তাদের মৌলিক কাজ এবং প্রধান কাজ। তো সাংবাদিকরা যখন হাতের কাছে যে ইনফরমেশনটা পান ওইখানে দায়িত্ববোধের যে বিষয়টা আপনি যেটা ফোকাস করতে চাচ্ছেন বা চেয়েছেন সেটা হচ্ছে হ্যাঁ, সাংবাদিকরা তো অনেক কিছু পায়। ধরুন দুইটা পক্ষ, কেউ বলছে যে এখন বাইরে রোদ আর কেউ বলছে বৃষ্টি। এখন সাংবাদিক কি দুইটা কথাই তুলে বলে দিবে? না, এখানে বলা হচ্ছে যে আইডিয়াল যেটা মানে স্ট্যান্ডার্ড যেটা সেটা বলা হচ্ছে যে আপনার সাংবাদিকের কাজ হচ্ছে যাচাই বাছাই করে যে বিষয়টা সত্য সেটাকে বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরা। এই জায়গায় হচ্ছে সাংবাদিকদের কাজ। তো সাংবাদিকদেরও ভুল হয় না যে তা না, অনেক সময় সাংবাদিকদেরও ভুল হয়। সাংবাদিকদের ভুলের কারণে অনেক সমাজের অনেক ক্ষতি হয়, অনেক ভালো যেরকম হয় অনেক ক্ষতিও হয়, সেটাও স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা সাংবাদিকতায় যারা আছে তারা যত বেশি এসব টেকনিক্যাল বিষয়গুলো জানবো, যত বেশি অ্যাওয়ার হবো, ইনফরমেশন যত বেশি নিখুঁত ভাবে আমরা বিশ্লেষণ করে তুলে ধরতে পারবো সাধারণ মানুষের কাছে, সেটা খুব কাজে দেবে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে এই যে আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। এই বিষয়গুলো সাংবাদিকরা সবাই তো সবকিছু সম্পর্কে জানে না। সাংবাদিকতা এমন একটা পেশা, এখানে হচ্ছে আপনার সাংবাদিকরা কোনো বিষয়ে মাস্টার না, কিন্তু সবকিছুই মোটামুটি একটা ভালো ধারণা রাখেন। এটা সাংবাদিকতা পেশার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আপনাদের এই বিষয়গুলো সাংবাদিকরা যখন ভালোভাবে জানবে তখন এই ধরনের কোনো কিছু লেখার সময়, এই ধরনের কোনো যে কোনো কেস স্টাডির সময়, যে কোনো কেস বিশ্লেষণ করার সময় এই বিষয়গুলো যখন একজন সাইকোলজিস্টের মতামত নিয়ে লিখবেন, একজন বিশেষজ্ঞের মতামত নিয়ে বিশ্লেষণ করবেন, তখন আর সেই তথ্যের মধ্যে কোনো ঘাটতি থাকবে না। সেই বিষয়টা আশা করি খুব ভালোভাবেই উপস্থাপন করা সম্ভব হবে। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। জি, ওয়েলকাম স্যার, আমাদের এত সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করার জন্য। এখন হচ্ছে আমরা আমাদের প্রায় সময় শেষের দিকে আমরা লাস্ট ২ জনের কথা শুনে এরপরে আমরা যাব। আপনাদের মধ্যে যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা যারা Facebook লাইভ দেখছেন আপনারা লাইভেও হচ্ছে যে কমেন্ট করতে পারেন, আমরা ওখান থেকে পড়ে নিব। এছাড়া আপনারা এটা বিভিন্ন গ্রুপে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন, যারা মানুষ এই সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারে। এছাড়া আমি হচ্ছে যেমন আমার পার্সোনাল একটু এখানে ফরেনসিক গ্রাফোলজির কথা আসছে, তো যেমন কালকে রাত্রে আমি একটা গ্রাফোলজি কেস সমাধান করেছিলাম। সেখানের ক্ষেত্রে হচ্ছে আমার কাছে একজন লোক এসেছিলেন, যিনি হচ্ছে তার কাছে এরকম কাগজের একটা ডকুমেন্ট ছিল, একজন থেকে টাকা নিয়ে টাকা দিয়েছে, কিন্তু সে বলতেছে না ওই সাইনটা আমার না। এই একটা কেস নিয়ে এসেছে। এখন 2019 সালের যে কাগজ, তার জন্য হচ্ছে আমার কি করেছি, আমি হচ্ছে তার আগের যত কাগজগুলো ছিল, কতগুলো হ্যান্ডরাইটিং ওই ব্যক্তির কালেক্ট করা যায়, যে অভিযোগ স্বীকার করতেছে না যে এটা তার হ্যান্ডরাইটিং কিনা। তখন আমি 15-16 সালের হচ্ছে হ্যান্ডরাইটিং পেয়েছি এবং 19 সালেরও কয়েকটা হ্যান্ডরাইটিং পেয়েছি। পাওয়ার পরে এবার অ্যানালাইসিস করলাম। এছাড়া আবার ওই ছেলে, ওই লোক হচ্ছে বলতেছে আরেকজন হচ্ছে এই সিগনেচার দিয়েছে, তারও হ্যান্ডরাইটিং কালেক্ট করেছি। তারও হ্যান্ডরাইটিং কালেক্ট করে, দুইজনের হ্যান্ডরাইটিং কালেক্ট করে আমি ফরমেশন করে হচ্ছে দেখেছি। আমরা এখানেও ক্ষেত্রে দেখি কে কিভাবে, অর্থাৎ কলম কোন জায়গা থেকে শুরু করে কিভাবে নিয়ে কে কোন জায়গায় শেষ করছে, কোন অংশ বেশি করছে। আমরা যদি এটাকে একদম খুব পার্ট ভাগ করি, রেশিওতে ভাগ করি, তখন চেঞ্জ করা ধরে ফেলা যায়। রেশিও গুলো এত চেঞ্জ হয় না। আমরা রেশিও অনুযায়ী দেখি, প্রেসার অনুযায়ী দেখি, ফরমেশন, এইভাবে অনেক কিছু আছে। তখন দেখলাম হচ্ছে না, আসলে ওই লোকটাই হচ্ছে সাইন করেছে যে অস্বীকার করেছে, এবং হচ্ছে যাকে কমপ্লেন করা হচ্ছে তার সাথে হ্যান্ডরাইটিং এর কোনো ফরমেশনের মিল পাওয়া যাচ্ছে না। এটা একটা ছিল কমন কেস। এছাড়া আরো আগে অনেকগুলো কমন কেস হচ্ছে, যেমন একটা মেয়েকে হচ্ছে 6টা লেটার পাঠিয়ে নেওয়া হয়েছে 2.5 বছর ধরে একটা স্কুলে, যেখানের মধ্যে হচ্ছে হাতের লেখা পুরাই চেঞ্জ। পরে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে হাতের লেখা চেঞ্জ করেছে, বাট 6টা লেটারই একজন ব্যক্তির লেখা। পরবর্তীতে আমরা তাদের ক্লাস 8, 9, 10 এর সবার হ্যান্ডরাইটিং নিয়ে কাদের হ্যান্ডরাইটিং সবচেয়ে ম্যাচ করে সেই বিষয়টা আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি। এই রিলেটেড আমরা অনেকগুলো কাজ করছি। জায়গা জমি রিলেটেডও কাজ করছি, যেমন অনেকের ক্ষেত্রে হচ্ছে সিগনেচার এটা বাবা দিয়েছে নাকি হচ্ছে অন্য কেউ দিয়েছে, তখন আমরা এইভাবে অনেক স্যাম্পল কালেক্ট করে তারপরে অ্যানালাইসিস করি। যেমন একটা ব্যাংকেরও হচ্ছে অ্যানালাইসিস করা হয়েছিল, বাট ওনারা ওনাদের সবাই তো ফরেনসিকের কাজগুলো আমরা অনেক গোপনীয়তা মেনটেন করি। সেই ক্ষেত্রেও যায় ওনারা ওনাদের নামও বলে নাই, বাট হচ্ছে আমাকে অনেকগুলো স্যাম্পল পাঠিয়েছিলেন এবং পরে স্যাম্পল কম্পেয়ার করতে বলছে। এই দুই ধরনের সিগনেচার 2 টাইমে যেন দেওয়া,
এটা কি একই ব্যক্তির কিনা। পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা গেল না, দুইটা সিগনেচার একই ব্যক্তির না। আমাদের সময়ের সাথে সাথে হ্যান্ডরাইটিং চেঞ্জ হয়, সেটা বাহ্যিকভাবে, কিন্তু ওভারঅল স্ট্রাকচার গুলো কিন্তু সেমই থাকে। এবার হচ্ছে আমি ডক্টর অব্র দাস ভৌমিক স্যারের কাছে জানতে চাচ্ছি, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে যে ক্রাইমটা আমাদের বেড়ে গেছে, ইনভেস্টিগেশন গুলো আমরা আরো কত সুন্দরভাবে করতে পারি। এখানে আমরা কিভাবে হচ্ছে আরো সাইকোলজিস্ট বা অন্য কোন সেক্টর গুলো নিয়ে, যেমন আমাদের জিয়াউল হক স্যার বলেছিলেন, বাইরের দেশে হচ্ছে ওনাদের, ইংল্যান্ডে হচ্ছে কেউ ক্রাইম করে বাঁচার সুযোগ নেই। কেউ যদি কালোকে কালো বলে, এটা এক ধরনের যে অপরাধ, এটা যে এস্টাবলিশ হয়ে গেছে। আমাদের দেশে আমরা কিভাবে এই ভালোগুলো নিয়ে আসতে পারি? এবং আপনার সর্বশেষ মতামতটাও জানাবেন। স্যার আপনি মিউট। আমার পক্ষে একটু জি। বলা ওই অর্থে মুশকিল, কারণ আমি তো আমরা সাইকোলজির জিনিসগুলো দেখি, কিন্তু টোটাল ক্রাইম বা এই এই হিসাবগুলো আমার কাছে আসে না। তো আমি একটা ওভারঅল একটা জিনিস যে আমরা বলতে পারি, যেমন আমাদের এখন দেশে মিডিয়ার সংখ্যা অনেক বেশি। কিছুক্ষণ আগে মিডিয়া স্পেশালিস্ট আমাদের সাংবাদিক ভাই বলেছিলেন, মিডিয়াতে যেন ওই কাউকে হঠাৎ করে নন জাজমেন্টাল নিউজ গুলো যদি আসে তাহলে ভালো হয়। অনেক মিডিয়া থাকাতে আমাদের নিউজ গুলা অনেক সময় নন জাজমেন্টাল হয় না। এর ফলে কি হয়, কেউই কোনো কিছু মানে অপরাধী হওয়ার আগে কেউ অপরাধী হয়ে যায়, অপরাধ মানে আদালতে দণ্ডিত হওয়ার আগে। তো এই জিনিসগুলো একটা থাকে। আর সুইসাইডের ব্যাপারটায় যেটা হলো যে সুইসাইডের ঘটনা কখনোই কোনো পজিটিভ কিছু না, এবং এটাকে মিডিয়ার একটা আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের রিসার্চে দেখা গেছে যে সুইসাইডাল ঘটনা যখন একটা ঘটে এবং এটা ফলাও করে প্রচার হলে আরো অনেকগুলো সুইসাইডের ঘটনা ঘটে থাকে। ফলে কোন সুইসাইডের ঘটনাকে একেবারেই মানে যত সংক্ষিপ্ত সম্ভব সেভাবে করে পরিবেশন করা উচিত। যে প্রেমে ইয়ে হয়ে দুইজন একত্রে একই একই রশিতে ফাঁসিতে ঝুললো বা একই জায়গা থেকে বিষ এনে বিষ পান করলো, এরকম যদি থাকে প্রেমে ব্যর্থ হয়ে যে এই কালে আমাদের দেখা হবে না, পরকালে দেখা হবে, এরকম জিনিসগুলো যদি মিডিয়াতে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম আরো যারা আছে, যারা কোনো কারণে অ্যাফেয়ার জনিত কারণে জটিল যাচ্ছে, তারাও কিন্তু এই সুইসাইডাল বিহেভিয়ার উৎসাহিত হয়। এই বিহেভিয়ার গুলাকে মানে খুব ফলাও করে প্রচার করাটা খুব পজিটিভ কিছু হবে না। আরেকটা হলো যে অনেক সময় আমাদের ওই কারো দৌরত্ব বা কেউ যদি সন্ত্রাসী গ্রুপদের এমন ভাবে আমরা বিশ্লেষণ করি যেন এইটাই হওয়াটাই বিরাট একটা মানে আমরা দেখাচ্ছি তাদেরকে নেগেটিভ হিসাবে, কিন্তু মানে যেটা যে এন্টি হিরোর রোলটা অনেক সময় অনেক বেশি হয়ে যাবে, যে এরকম আমি যদি পাওয়ারফুল হতে পারতাম তাহলে তো কেউই আমাকে কিছুই করতে পারবে না, প্রশাসন তার টিকিটে ধরতে পারতেছে না, এরকম জিনিস হলে মনে হয় যে ওইরকম পাওয়ারফুল অর্জন করাটাই হয়তো একটা বিরাট অনেকের ক্ষেত্রে একটা এইম হয়ে থাকে। এই জিনিসগুলো যেন আমরা নিজেরা উৎসাহিত না করি, মিডিয়াতেও যেন উৎসাহিত কম করা হয়। আর আমাদের সোসাইটিতে ইয়ের জন্য আমাদের স্ট্রাকচারাল কিছুটা যেটা যে আমাদের একটু চেঞ্জ হচ্ছে, আমরা একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি, বিভিন্ন আমরা যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি, আমরা একজন আরেকজনের সাথে ইন্টারনাল যোগাযোগগুলো কম করতেছি। সেই জিনিসগুলোকে আমাদের আসলে বাড়িয়ে দিতে হবে। যদি আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, চেষ্টা করতে হবে যাতে বড় ধরনের পরিবেশে যাওয়া যায়। এসে বাবা-মা দুইজনই যদি কাজে ব্যস্ত থাকে, এসে সন্তানের সঙ্গে একটা সময় কাটাতে হবে, পজিটিভ সময় কাটাতে হবে, এবং চেষ্টা করা উচিত যাতে একটু বৃহত্তর পরিবেশে নানা-নানি বা দাদা-দাদি যদি সম্ভব হয় তাদের সঙ্গে একত্রে মিলে থাকলে কি হবে যে টোটাল একটা সাপোর্টিং বাচ্চার একটা মানে যে বাচ্চাদের ডেভেলপমেন্ট মূলত আর্লি এইজে হয়, ব্রেইন ডেভেলপমেন্টটা। তো সেই সময়টা যদি একটা আপন লোক পায় এবং তাদের যে ফ্যামিলি ফ্যামিলির লোক যদি পায় তাহলে আসলে তাদের যে গঠনটা মেন্টাল গঠনটা হয় সেটা কিন্তু অনেক স্ট্রং হয়, এবং এর ফলে তারা সামাজিক নর্ম সহজে ভঙ্গ করে না। ডিরেইলড হয়ে যেতে চাইলেও তারা নিজেরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারে। কিন্তু ইনিশিয়ালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের একটু নজর দেওয়া দরকার যাতে বাচ্চার আর্লি এজেই তাদেরকে তাদের সোশ্যাল নর্ম গুলো এগুলো শিক্ষা দেওয়া যায়। আমাদের জেনেটিক ফ্যাক্টরকে আমরা চেঞ্জ করতে পারবো না। জেনেটিক ফ্যাক্টরের জন্য কিছু সমস্যা থাকবে। হ্যাঁ? কিন্তু আমরা সোসাইটির ফ্যাক্টর গুলা চেঞ্জ করতে পারি। বিশেষ করে আমরা নিজের ফ্যামিলি এবং নিজের আশেপাশের লোকদেরকে আমরা এই ফ্যাক্টর গুলো আমরা একটা পজিটিভ পরিবেশ দিয়ে আমরা এটা করতে পারি। যদিও আমাদের আরেকটা জিনিস হলো একটু লক্ষ্য রাখা দরকার। আমাদের একসময়
টিচারদের খুব ভালো মূল্যায়ন ছিল, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুলের টিচারদের। কিন্তু মাঝে একটা সময় গেছে যে তাদের খুব খারাপ অবস্থা, মানে তাদেরকে গভর্নমেন্ট ভাবে দেখা যায় ৩য় শ্রেণীর একটা স্কেলে বেতন দিচ্ছে। কিন্তু আসলে শিক্ষকদের বেতন না দিতে পারলেও তাদের সামাজিক মর্যাদাটা একটু বেশি দেওয়া উচিত। এর ফলে কি হবে, একটু ভালো মানুষ শিক্ষার দিকে আসবে, যারা শিক্ষিত এডুকেটেড মানুষ আসবে। এখন দেখা যায় যে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রাইমারি স্কুল, হাই স্কুলে খুব ভালো এডুকেটেড এবং লার্নেড যারা আগের বিখ্যাত কিছু লোক দেখবেন যে শিক্ষকতা এরকম খুব কম পাওয়া যায়। এর ফলে আমাদের সন্তানরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে, কারণ বাবা মার পরে শিক্ষকের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়। আমাদের এই মর্যাদাটা যদি দেই। আর আরেকটা হলো যে মানুষকে পজিটিভলি অ্যাসেসমেন্ট করতে হবে। কেউ মানে কি কারণে সে দোষী করতেছে, সাধারণত দোষগুলো দেখা যায় অনেক ক্ষেত্রেই কোনো ডিসঅর্ডার থাকে কিংবা ভুল বুঝাবুঝি থাকে। কাউকে দোষারোপ প্রথমেই না করে তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তাকে একটা পজিটিভ জিনিস, পজিটিভলি অ্যাপ্রোচ, মানে তোমার এইগুলা ভালো কিন্তু এই জিনিসটা খারাপ, পজিটিভলি অ্যাপ্রোচ করতে পারলে আমাদের অনেকগুলো আহ, মানে ডিরেইলড হওয়া থেকে আমরা অনেককেই রক্ষা করতে পারবো এবং আমার সোসাইটিটা একটু পজিটিভের দিকে আগাবে। যদিও আমরা জানতে কিছু হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করতে হবে যে আমাদের নিজেদের ইন্টারনাল যোগাযোগগুলো বাড়ানো এবং এর ফলে আমরা আমাদের সোসাইটিকে আরো ভালো পজিশনে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার এত সুন্দর আমাদের উপদেশ দেওয়ার জন্য। এর মধ্যে আমাদের অনেকগুলো প্রশ্ন জমেছে, আমরা সেগুলো জানবো। আমি সর্বশেষ হচ্ছে নূর মোহাম্মদ স্যারের কাছে জানতে চাইবো, এই ক্রাইমের হওয়া বা ইনভেস্টিগেশন ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের কতটুকু ভূমিকা বা ওনারা কি অবদান রাখতে পারে? এছাড়া কেউ যদি ফরেনসিক সাইকোলজিস্ট হতে চায় তারা কি করতে পারে, কিভাবে হতে পারে? ধন্যবাদ মিরাজ। ফরেনসিক সাইকোলজিস্টদের যারা সাইকোলজি ব্যাকগ্রাউন্ড এবং মাস্টার্স করলে তারা ফরেনসিক সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে পারবে। এটি ফ্লোরিডা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, সেখানে মাস্টার্স প্রোগ্রাম করার জন্য সেখানে আবেদন চায়, অনলাইনেও করে, আবার ওখানে অন ক্যাম্পাসে করা যায়। সেটা করতে পারলে, ডিগ্রি নিলে এটা সম্ভব। আরো অন্যান্য আছে, তো সেটা আমরা সার্চ করলে, এখন তো ইন্টারনেট ডিজিটাল যুগে খুবই সহজে অ্যাক্সেস আছে, আমরা সেখানে কি করতে পারি। আমি একটা কথা বলি যে যারা এই যে আজকের যে ইনস্টিটিউট যেটা করলেন বা যেটা চালিয়ে যাচ্ছেন, ভালো। আমি সব সময় বলি যে ছেলে মেয়েদের মধ্যে এমন কিছু মানুষ হতে হবে, যদি সাইকোলজিস্টরা আমরা কাজ যদি সেভাবে না করি, অনেক অনেক কষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে এখানে। এত সহজ কিন্তু নয়, কারণ ডাক্তার ভাই এখানে আছেন, ডক্টর ভৌমিক, উনি একজন ডাক্তার, ওনার একটা সোশ্যাল লেভেলিং আছে যে উনি ডাক্তার, ওনার কাছে যাবেন, চিকিৎসা করবেন, অন্যান্য ডাক্তারের কাছে যায় চিকিৎসা করবেন। আমাদের কাছে চিকিৎসার যেভাবে আসার কথা সেভাবে আসে না, এবং ভবিষ্যতে আসবে, কারণ বাংলাদেশ যখন ইকোনমিক্যালি খুবই যখন একটা ভালো অবস্থায় আসবে, তখন কিন্তু মানুষ ওই ফিজিক্যাল ফিটনেস টিটনেস সব ঠিক থাকবে, সাইকোলজিক্যাল ফিটনেস, সাইকোলজি যে মেন্টাল হেলথ, সেখানে সমস্যা দেখা দিবে, তখন আসবে। আপনাদের প্রতি একটা নির্দেশ, সাইকোলজিস্ট আপনি কতটা ডিগ্রি নিলেন, কি করলেন না করলেন সেটা পড়ো, সেটা তো একটা ব্যাপার, তারপরেও প্রচুর লেগে থাকতে হবে। যেটাকে বলা হয় যে, আমরা মোটিভেশনের সংজ্ঞা থেকে জানি যে পারসিস্টেন্ট বিহেভিয়ার, এই শব্দটা হলো আপনাকে লেগে থাকতে হবে। গৌতম বুদ্ধ বলেন বা মাদার তেরেসা বলেন, তারা কি পরিমাণ এটা একটা সমাজ সেবামূলক কাজ। আজকে মিরাজ আপনি সংসার করতেছেন, আপনি ডিগ্রি, অন্যান্য জায়গায় ডিগ্রি করতেছেন, আবার এগুলো করতেছেন, সবগুলো করবেন। তবে যদি আপনি সত্যিকার অর্থে গ্রাফোলজিস্ট হিসেবে কাজ করে মেন্টাল হেলথ কে ভালো রেখে বা কিভাবে মেন্টাল হেলথ ভালো রাখা যায় সেদিকে কাজ করতেছেন, আপনাকে ওত নিতে হবে যে হ্যাঁ আমি এখানেই কাজ করব। এবং সেক্ষেত্রে আপনার ডক্টর ভৌমিক বলছিলেন যে আসলে একটা ওনার কিছু আলোচনার মধ্যে থেকে আমি একটা মডেলের মধ্যে চলে গেছি, একটা পিপিএম মডেল, যেটা আপনারা ভালো বুঝেন, আপনাদেরকে পড়ানো হয়েছে। পিপিএম মডেল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ওই পিপিএম মডেলের একটা যদি বলে প্রোটেক্টিং ফ্যাক্টর, যেটা
প্রোটেক্টিভ ফ্যাক্টর যেটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমি এখানে লেকচার দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, এদিকে আমার পরিবারের লোক যদি আশেপাশে আমাকে সাপোর্টিভ যদি কোনো কথাবার্তা যদি কোন রকম সাপোর্ট না দেয় যে তুমি এখানে 2 ঘন্টা 4 ঘন্টা কি করতেছো বা এরকম করতেছো, এগুলো তো সব বিষয়গুলো আমাদেরকে চিন্তা করে আমাদেরকে আগাতে হবে যে আপনার আসলে প্রোটেক্টিভ ফ্যাক্টরটা কতটা শক্তিশালী। আপনি একটা প্রোফাইলিং করেন না, আমরা যেমন একটা ক্লায়েন্টের প্রোফাইলিং করি, যে করে তাকে প্রগনোসিস করা হয়, এগুলো কিন্তু ব্যাপার। আমি আপনাদেরকে কিন্তু আমি যেগুলো বিভিন্ন সময় যাই বলি যে আপনাদের এই ফ্যাক্টর গুলো আমার জানার দরকার আছে। আপনারা কতটা শক্তিশালী, কতটা আপনারা সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি এবং কতটা টাকা পয়সার প্রতি আপনাদের আগ্রহ আছে, সব বিষয়গুলো কিন্তু জানতে হবে। তারপরে আপনাদের এটা কিন্তু ভালো মতো ডেভেলপ করবে। এখন আপনারা হয়ে গেলেন আপনারা বলছে আমরা সবাই যে আমরা প্রফেশনাল সাইকোলজিস্ট, আর প্রফেশন মানে তো এইটা দিয়ে একটা প্রফেশন, ব্যবসা বাণিজ্য করতে হবে, এরকম টেন্ডেন্সি আপাতত সাইকোলজিস্টদের যে যেখানে কাজ করতেছে সেটা কিন্তু না করাটাই ভালো। তাহলে কিন্তু আপনারা প্রতিষ্ঠিত হবেন। এবং আমি আপনার মধ্যে কিছু প্রতিভা খুঁজে পেয়েছি। আপনার কয়েকটা লাইভ প্রোগ্রাম দেখে আমি ফোন দিয়ে বলছিলাম যে হ্যাঁ, মিরাজের দ্বারা হবে, কারণ মিরাজের কথা বলা, ওর প্রেজেন্টেশন সবকিছু মনে হচ্ছে না এর দ্বারা হবে। তবে লেগে থাকতে হবে, ওই যে পারসিস্টেন্ট বিহেভিয়ার, গোল ডিরেক্টেড বিহেভিয়ার এবং ইন্টেন্সিটি হতে হবে সেই পরিমাণ। তবে এই ইন্টেন্সিটি দেখাতে গিয়ে আমরা আবার যাতে সাইকোলজিস্টরা সাইকোলজিক্যাল ক্রাইসিসে না পড়ি। কারণ ডক্টর ভৌমিকের সাথে আমার এখানে আজকে ফেসবুকে পরিচয়, উনার কথাগুলো অনেক সুন্দর লাগছে এবং আমরা একসময় কাজও করতে পারি, একসাথে কাজ করব। সেগুলো আমরা দেখা যায় জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু এখন বেশ এগিয়ে গেছে, বিকজ অফ লোকেশন। ঢাকাতে হতে আমাদের এই ছেলে মেয়েগুলা বিভিন্ন ভাবে কাজ করার সুযোগ পায়। তাছাড়া আমাদের এখানে ক্লিনিক্যাল এবং কাউন্সিলিং আলাদা ডিপার্টমেন্ট আছে বলা যাবে। আমরা কাজ করি, কাজ করতে আমাদের শক্তি এবং সামর্থ্য সবকিছু আমাদের আছে। তো আমি যেটা বলছিলাম যে এই বিষয়গুলোকে যদি আপনারা খেয়াল রাখেন এবং গবেষণা করতে হবে প্রচুর, আপনার গবেষণা টিম থাকবে, সেই টিমের মধ্য দিয়েই আপনি কিন্তু এই হাতের লেখা ওয়ান কাইন্ড অফ প্রজেক্টিভ টেস্ট, যেটা পার্সোনালিটি টেস্টের প্রজেক্টিভ টেস্ট বলা হচ্ছে, এই প্রজেক্টিভ টেস্ট কিন্তু বায়াসড একটা টেস্ট। কারণ প্রজেক্টিভ টেস্ট মানে হলো একটা সাবজেক্টিভ টেস্ট। এখানে আপনি নিজের মতো করে করে আপনি দিচ্ছেন যে স্যার আপনার না সিগনেচার উপরে টান আছে, আপনি নেতা হবেন, পরবর্তী ভবিষ্যতের নেতা বা নেতৃত্বের বৈশিষ্ট্য বলে আছে, আপনার কি এভিডেন্স আছে, বা আমি আপনাকে বলতেছি মানে কিন্তু এরকম না, আপনাকে অধিকার আছে তাই, যে কি এভিডেন্স আছে যে আমি ভবিষ্যতে নেতৃত্বে যাব। আপনি একটা লোভনীয় প্রস্তাব দিলেন, সে টিয়া পাখির মতো একটা খাম নিল, খাম পড়ে পড়ে বললেন আপনার 5 মাসের মধ্যে একটা বিয়ে হবে, এটা হবে সেটা হবে। ঠিক আপনার ঘটনাটা কিন্তু একদিন মানুষ এরকম ভাবে বা আপনাদের এই বিষয়টা এইভাবে না ব্যাখ্যা করে। অর্থাৎ আপনার একটা এভিডেন্স থাকা লাগবে। কি এভিডেন্স? আপনি লংগিটিউডিনাল স্টাডিতে আপনি গবেষণা করবেন। এই হাতের লেখা আপনি শুরুতে বলছিলেন হাতের লেখা জমা দেয় না, ছেলে মেয়েরা এক প্যারা লিখতে হয়, লিখতে চায় না। এইটি এইভাবে না করে আমার মনে হয় যে শিক্ষকদেরকে আপনি বলবেন, আপনি থাকবেন না, কিচ্ছু থাকবেন না, তোমরা হাতের লেখা জমা দাও, স্যারেরা বলবেন, ওই হাতের লেখাটা আপনি কালেক্ট করবেন। কালেক্ট করে আপনি এটাকে এখন ওই প্রজেক্টিভ টেস্টের মতো এক একটা ফ্যাক্টরে আপনাকে পার্সোনালিটি ট্রেটস গুলো করবেন, করে থেমে থাকবেন না। তারপর কি করবেন? ওই যে তাকে দীর্ঘমেয়াদী একটা গবেষণা করবেন, যেটা ওই যে বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা গবেষণাগুলো করি, মার্কেটিং এর ক্ষেত্রেও করি। সেগুলো করে আপনি দেখবেন, দেখে বলবেন যে আমি 10টা ছেলেকে নিয়ে দীর্ঘায়িত পদ্ধতিতে গবেষণা করেছি, গবেষণা করে দেখতে পেয়েছি যে ছোটবেলায় তার এই সিগনেচার সাথে বড় হয়ে তার আচরণের মধ্যে মিল পাওয়া গেছে। ইট ইজ 100% ট্রু। সুতরাং গ্রাফোলজিস্ট আমরা যারা আছি আমাদের এটা 100% ইফেক্টিভ। এভাবে কাজ করবেন, তখন আপনাকে মানুষ বলবে না, আপনার এই সঙ্গে সঙ্গে হাতের লেখা করলাম, আপনি একটা দিয়ে দিলেন, আপনি বুঝছেন যে আপনি বলেছেন যে এটি ওই অনেক দিন ধরে ওই অনেক হাতের লেখা আমরা স্টাডি করে গবেষণা করে। আমি তো সবসময় বলি সাইকোলজি হলো সবসময় ডিসকাস করে ইন্ডিভিজুয়ালিটি নিয়ে। সাইকোলজি কিন্তু গ্রুপ নিয়ে আলোচনা করে না, গ্রুপ আলোচনা করে সোশিওলজি, ওইগুলো সাইকোলজি ডক্টর ভৌমিক, ডক্টর নূর মোহাম্মদ, ডক্টর মিরাজ এদের আলোচনা, এদের নিয়ে আচরণ নিয়ে আলোচনা করে, এবং ক্লায়েন্ট কিন্তু একজন একজন করে থাকে, আর গ্রুপ থেরাপি সেটা পরের কথা। প্রশ্ন হলো আপনি 2-3 জন 5 জনকে স্টাডি করেন, প্যারালালি স্টাডি করে 2-4-5 বছর, ইভেন পারলে 20 বছর ধরে করেন, করে দেখেন তার আপনার যে প্রেডিকশন সেটা মিলে কিনা। যাই হোক,
এইভাবে আপনাকে লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে। সময় শেষ। আমার ভালো লাগছে। আমি এর উত্তরোত্তর সাফল্যতা কামনা করি, এবং আমি তো সাপোর্ট করি, আপনাদের সাপোর্ট করি। গবেষণা ডিজাইন করা সবকিছু করে দেওয়ার ক্ষেত্রে আপনার বিডিরেন এর অ্যাক্সেস দেওয়া হয়েছে, যে আপনি বিডিরেন নাম্বারটা সবসময় ইউজ করবেন, সেটা আমি একটা সুযোগ দিচ্ছি। এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট দেওয়া। আর বিভিন্ন সময় গবেষণার কোণে থাকলে আমি আছি, ডক্টর ভৌমিক উনি আছেন, ওনারা সাহায্য সহযোগিতা করবে আমি আশা রাখি। আর যারা নতুন যারা আছে, যে ডক্টর কাজী, জি জি, মুস্তাফিজ সাংবাদিক বা আদার যারা অনেকে, এখানে মিম আছে, এরা গবেষণা কাজ করে, সবাইকে নিয়ে আগালে আমার মনে হয় পারবেন। তবে একটাই, সত্যিকার অর্থে আপনি আপনার নিজের একটা প্রোফাইলিং করা উচিত, যে আমি আসলে কত দূর আগাতে পারবো, তবেই আপনি কিন্তু পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আমাদেরকে সুযোগ বলার জন্য। ডাক্তার আমি দাস করতে চাই, স্যার, আপনি একটু সর্বশেষ কথা বলে আপনি জি লিভ নিতে পারেন। আচ্ছা, না থ্যাংক ইউ। এটা একটা যেহেতু এটা ছিল না, এটা আসে, আমরা চেষ্টা করব যে যদি আমাদের তরফ থেকে যদি কোনো এরকম প্রজেক্ট দ্বারা করানো যায়, যেগুলো দিয়ে মানে গ্র্যান্ট বা কিছু রিসার্চের কিছু উপাদান, অনেক সময় সবসময় আমরা যে মানে ইয়ে থাকবে তা না, আমরা রিসার্চের কিছু উপাদান যদি সাথে কিছু একটু গ্র্যান্টও জোগাড় করা যায়, দেখি এরকম আমাদের যদি বিভিন্ন ভাবে যদি আমরা দিতে পারি, তাহলে আমরা ট্রাই করব যে কিভাবে একটু হেল্প করা যায়। আর এই জিনিসটাকে আমাদের এখানেও যদি ইনকর্পোরেট করা যায়, কোনো কারণে যদি দরকার হয়, আমি এটা ইয়ে করব, এবং এটাকে যদি দরকার হয় তাহলে আমরা আসলে বিভিন্নভাবে আপনাদের কাছে একটু অ মানে বৃদ্ধি করার জন্য বা আপনাদের প্রচার প্রচারণার জন্য সেই কাজটা আমরা করব। আমাদের এখানে যেহেতু সাইকিয়াট্রিতে বিভিন্ন এই বিষয়গুলা নিয়ে আসে, আমরা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিব, যাতে মানুষও যায় গিয়ে তাদের কিছু সমাধানও পেয়ে যায়। আর আপনাদের জন্য সাফল্য কামনা রইলো। যদি আমাদের কিছু করার থাকে, যদি এরকম স্কোপ আপনারা দেখায় দিলে আমরা ট্রাই করব যে এখানে আপনাদেরকে যাতে ইনকর্পোরেট করা যায়। থ্যাংক জি, ইউ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ, কারণ আপনি এত ব্যস্ততার মধ্যে রোগী দেখার শিডিউলটাকে চেঞ্জ করে আমাদের মধ্যে সময় দিয়েছেন। এবং প্রথমে আমি খুব লেটে আপনাকে সবার শেষে বলেছিলাম, তারপর আপনি রাজি হয়ে গেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ স্যার। আপনার সাথে আশা করি নেক্সট অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। নূর মোহাম্মদ স্যারের কাছে হচ্ছে একটা প্রশ্ন এসেছিল। সেটা গ্রাফোথেরাপি। আমি একটু গ্রাফোথেরাপিটা হচ্ছে বলে নিই। আমরা তো এখানে গ্রাফোলজি কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলে না। অর্থাৎ সে তার এখন লিখছে, সে তার বর্তমান পর্যন্ত তার পার্সোনালিটি রিফ্লেকশন। যেমন আমাকে আজকে যে অপটিমিস্টিক দেখা যাচ্ছে, হতে পারে কিছুক্ষণ পর আমার মা মারা গেল, একটা বড় কোনো সিভিয়ার কিছু হলো। এর দ্বারা তখন হবে কি, আমার লাইফে পার্সোনালিটি আনকনসিয়াস মাইন্ডে যদি একটা বড় পরিবর্তন আসে, যেটা আমার হ্যান্ডরাইটিং ও কিন্তু রিফ্লেক্ট করবে। অতএব এটার সাথে ফিউচারে কোনো সম্পর্ক নাই। আর গ্রাফোথেরাপিটা হলো যেটা আমরা যেভাবে এই রিসার্চ করেছি অল্টারনেটিভ। অর্থাৎ যেমন হলো, যে লোকটা আমরা বলেছিলাম যে সিগনেচারটা কেটে দেয়, যে সেলফ হার্মিং টেন্ডেন্সিটা আছে। এখন সে সিগনেচারটা কেটে যদি না দেয়, তাহলে যদি এটাকে চেঞ্জ করে, তার কি সেলফ হার্মিং এর যে টেন্ডেন্সি যেগুলো থাকে, এগুলো কি কমে যায় কিনা? এভাবে কিছু আমাদের রিসার্চ বেস আছে, যেটাকে গ্রাফোথেরাপি বলে। অর্থাৎ কিছু প্যাটার্ন আছে যেগুলো প্র্যাকটিস করেও হচ্ছে মানুষ অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হচ্ছে রিডিউস করতে পারে। এখন আয়েশা সিদ্দিকা মিমের হচ্ছে প্রশ্ন, ভবিষ্যতে গ্রাফোথেরাপিকে সাইকোথেরাপির অন্তর্ভুক্ত করার কোনো যৌক্তিকতা আছে কিনা? যদি করা হয় তাহলে কি ধরনের সুবিধা একজন সাইকোলজিস্ট পাবেন বলে আপনি মনে করেন? আচ্ছা, গুড গুড। এখন তো আমি যেটা লেখাপড়া করে দেখলাম, যে যারা যেখানে থাকুক, ফরেনসিক সাইকোলজিস্ট হিসেবে হোক অথবা এডুকেশনাল সাইকোলজিস্ট হোক, তারা তো সবাই আসলে মানসিক স্বাস্থ্য পেশাজীবী, মেন্টাল হেলথ প্রফেশনালস। তারা সব জায়গায় কাজ করতে পারবে, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে এরা কাজ করে একজন উইটনেস কোর্টে দাঁড়িয়ে এসে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে কিনা, লাই ডিটেক্টর মেশিন নামে একটা আপনারা অনেকে শুনছেন, সেই মেশিন দিয়ে লাই ডিটেক্ট করা হয়, মিথ্যা ডিটেক্ট করা হয়। কিন্তু সাইকোলজিস্টরা কিন্তু মেশিন লাগে না, তারা বুঝতে পারে বিহেভিয়ারাল অবজারভেশনের মাধ্যমে। তাহলে সেখানেও কিন্তু তারা এই আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করে
তাদের এই ক্রাইম গুলোকে বের করতে পারে। আবার ওই যে প্রিজনার্স যারা থাকে, যারা এই কারাবন্দী থাকে, তাদের মেন্টাল হেলথ প্রফেশনালস হিসেবে সেখানেও কাজ করতে পারে। এদের আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন যে এদের ফিল্ডস কি কি ফিল্ডস বা ক্যারিয়ার্স আছে, তখন কিন্তু দেখতে পাবেন। এবং বাংলাদেশেও যখন এটা প্রচার হয়ে যাবে, জানবে যে এই ধরনের ব্যক্তি বা ব্যক্তিবর্গরা এই ধরনের কাজগুলো করে। আর মূল বিষয়গুলো কিন্তু হচ্ছে সাইকোলজির যে বেসিক প্রিন্সিপলস আছে, ওই প্রিন্সিপলস গুলোকে আপনি অ্যাপ্লাই করবেন। সেই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, সেই কাউন্সিলিং, সেই সাইকোথেরাপি, সেই মাইন্ডফুলনেস। আপনি কখনো কখনো ভিকটিমদের সাথে কাজ করবেন, কখনো কখনো ক্রিমিনালদের সাথেও কাজ করবেন। ক্রিমিনালরা তো সাইকোলজিক্যাল ক্রাইসিস আছে, তারাও তো হিউম্যান বিং, তারা অপরাধ করছে, তাদের মানে আপনি বন্দি করে রাখছেন, বাট তাদের মেন্টাল হেলথকে আপনি কখনো খারাপ ভাবে করতে পারেন না। সেই ক্ষেত্রে এরকম বেশ কয়েকটি ক্ষেত্রে, কখনো আসামির ক্ষেত্রে, কখনো সাক্ষী যে তার ক্ষেত্রে, কখনো যেই আপনি ওই কোন রকমের ক্রিমিনালদের প্রোফাইল করার জন্য, যে ক্রিমিনালরা কেন এরকম আচরণ করে, ওদের একটা প্রোফাইল তৈরি করা হয়। প্রোফাইল মানে হলো ডেটাবেস তৈরি করা, বেসড অন দা পার্সোনালিটি ট্রেটস এর উপর ভিত্তি করে এটা করা হয়। এইভাবে হিউজ সুযোগ আছে, সুযোগের কোনো নাই। আমি শুধু একটা কথাই বলি, আপনাদের আগ্রহ শক্তি, জানার শক্তি, ধৈর্য শক্তি আপনাদের জীবনে অনেক কিছু এনে দিবে, এটাই হলো বাস্তব সত্য। সুতরাং আমি মনে করি এটা নিয়ে আপনাদের কখনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সামনে আগাতে পারবেন, এগিয়ে যান, আমরা যতদূর পারি সাহায্য সহযোগিতা করব। ধন্যবাদ স্যার। এখন কাজী মুস্তাফিজ রহমান স্যারের কাছে একটা প্রশ্ন এসেছে। সংবাদে কোনো সংবাদে কোনো সংগতির কথা সরাসরি বলা হলে এটা অন্যের প্রতি মানসিক কোনো প্রভাব ফেলে কিনা, অবচেতনভাবে ব্যাপারটিকে উৎসাহ করা হয় কিনা, অনুগ্রহ করে বলবেন। কাজী মুস্তাফিজ, রিপিট করতেন, হ্যাঁ, একটু আরেকবার যদি বলতেন আপনার প্রশ্নটা। মানে এখানে হচ্ছে জানতে চেয়েছে, কোন সংবাদে যদি ভায়োলেন্স রিলেটেড কোনো কিছু বলা হয় সরাসরি, এটা আমাদের সাইকোলজিক্যাল কোনো ইফেক্ট ফেলে কিনা বা আমাদের আনকনসিয়াস মাইন্ডে। হ্যাঁ, আপনারা তো দর্শক পাঠকরা তো সবসময় গণমাধ্যম থেকে অনেক কিছু শিখে, নতুন নতুন। তো সেই ক্ষেত্রে আমাদেরও তো আমরা সেলফ সেন্সরশিপ বলে একটা কথা আছে। সাংবাদিকরা যখন কাজ করেন তখন কি লিখবেন, কি লিখবেন না, কোন ধরনের ছবি বা ভিডিও দিবেন, কি দিবেন না, এই ধরনের কিছু বিষয় মেনে চলতে হয়। যে ধরনের বিষয়গুলো সমাজের জন্য ক্ষতিকর, বিরূপ প্রভাব পড়তে পারে, এটি প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন পলিসি আছে। যে যার প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী সেটা মেনে চলার চেষ্টা করে। সো এই বিষয়গুলা, হ্যাঁ, অবশ্যই প্রভাব আছে। যেকোনো কনটেন্টেরই পজিটিভ, নেগেটিভ ২ ধরনের প্রভাব থাকে। তো সেই ক্ষেত্রে সেনসিটিভ যে বিষয়গুলো, ওগুলা মেনে চলার চেষ্টা করা হয়। সাংবাদিকরা এটা করেন। এটা পেশাদারিত্বেরই অংশ। আর কোনো কিছু যদি এরকম দর্শক পাঠক হিসেবে চোখে পড়ে, সেটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যদি নিজ দায়িত্বে জানিয়ে দেয়া হয়, এটি এই ধরনের ক্ষতি হচ্ছে বা হয়তো ওই প্রতিষ্ঠানের ঘাটতি থাকতে পারে, সেক্ষেত্রে তারা নিশ্চয়ই এটা শুধরাবেন। ধন্যবাদ। আর কাজী মুস্তাফিজ রহমান স্যার কাছে আপনার সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আপনার মতামত বললে খুশি হব। কাজী মুস্তাফিজ স্যার, আপনার সর্বশেষ মতামতটা আমরা শুনতে যাচ্ছি। ওকে, এছাড়া হচ্ছে হ্যাঁ, আমাদের অনেক ধন্যবাদ এই দারুণ একটা আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আশা করছি নিশ্চয়ই আপনাদের প্রতিষ্ঠান থেকে আরো ভালো ভালো উদ্যোগ, ভালো ভালো প্রোগ্রাম আয়োজন করা হবে এবং সব শ্রেণী পেশার মানুষ এখান থেকে উপকৃত হবেন। আপনারা নিজেরাও আপনাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন। অনেক অনেক শুভকামনা আপনাদের বর্ষপূর্তি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে আপনাদের বিগত দিনের অভিজ্ঞতাগুলো কাজে লাগবে আশা করছি। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার, আমাদের এত সুন্দরভাবে আমাদের সময় থাকার জন্য। এছাড়া আমাদের কয়েকটা বিষয় আরো কমেন্ট এসেছে। নাবিল আক্তার বলেছেন, খুব সুন্দর একটি প্রোগ্রাম, অনেক ধন্যবাদ। আর এছাড়া হচ্ছে আরো অসাধারণ বিশ্লেষণমূলক আলোচনা ছিল, অপু উনি লিখেছেন। এখন আমি সর্বশেষ কথা বলে আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব।
সেটা হলো যে কেউ গ্র্যাফোলজি শিখে আপনি হচ্ছে গ্র্যাফোলজিস্ট হতে পারবেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্র্যাফোলজি সেটা 2 মাসের গ্র্যাফোলজি প্রোগ্রাম পরিচালনা করে, সপ্তাহে 2টা করে ক্লাস অনলাইনে। এবং হচ্ছে আপনি যখন গ্র্যাফোলজি শেষ করবেন এরপর আপনার 4 মাসের সুপারভিশন থাকবে, আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। এগুলো কমপ্লিট করার পরে আপনাকে তারপরে সার্টিফিকেশন দেয়া হবে। এছাড়া আপনারা যে কেউ চাইলে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্র্যাফোলজির ফেসবুক পেজ বা ওয়েবসাইট, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন ডক্টর নূর মোহাম্মদ স্যারের সাথে সর্বশেষ আপনার মতামত জেনে আমাদের প্রোগ্রামটাকে আমরা শেষ করতে চাচ্ছি। স্যার আপনি মিউট করেন। মতামতটার ক্ষেত্রে বলি, সবাই যে কথা বলে, আমি তো সবসময় বলেছি যে এখানে আমরা সবসময় শুনে থাকি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। জি, প্রচুর অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে, প্রচুর মানে মডেল তৈরি করতে হবে, রিসার্চ কাজ করতে হবে। করলে এগুলো যখন করবেন আপনি দেখবেন, আপনাদের টিম যখন করবে, অ্যানালাইসিস করবে, দেখবেন যে আসলে স্যার আপনি যা বলেছিলেন তা সত্য। তখন দেখা যাবে আপনাদের এটা ডেভেলপমেন্ট ভালো হবে। এবং যত যত দ্রুত সম্ভব এটা স্কুল কলেজে ছড়িয়ে দেওয়া, সমাজে ছড়িয়ে দেওয়া, তাহলে তারা ইন্টারেস্ট ফিল করবে। এবং যখন এটা অথেন্টিক মনে করবে, যৌক্তিক ব্যাখ্যা, যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এটা যখন তুলে ধরবেন, তখন মানুষ কিন্তু এটা দেখে আগ্রহী হবে এবং তারা আরো শিখবে। আমি কোনো একদিন হয়তো আপনি কাউকে বোঝাচ্ছিলেন, আমি পাশে বসে শুনতেছিলাম, তখন একজন সম্মানিত ম্যাডাম বললো যে হ্যাঁ আমাকে একটু ভালো লাগছে, আমাকে একটু শিখাও বা এরকম কিছু করো। তা বিষয়টা কিন্তু এইভাবে কিন্তু সবার কাছে গিয়ে গিয়ে যদি আপনারা বেশ সবার কাছে তো গিয়ে পারবেন না, হয়তো কিছু মানুষকে দিলেন, তারা এটাকে প্রচার করে দিল। আর প্রচারেই প্রসার, এবং দেখা যাবে যে আপনার এই প্রসারতার সাথে সাথে অ্যাকুরেসি এগুলো মেনটেন করলে ইনশাল্লাহ এটি সামনে ভালো মতো আগাবে। সবসময় এক কথা বলেছি যে আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে, কাজকর্ম করতে হবে। যদি আপনি মনে করেন যে প্যারালালি আমি একটা গভর্নমেন্ট চাকরি বিসিএস এর জন্য চেষ্টা করব বা আপনারা, তাহলে সেটা কিন্তু এটা নিয়ে আগানো কঠিন হয়ে যাবে। সুতরাং যা সিদ্ধান্ত নেবেন সেভাবে আগান। জীবনে আগাতে থাকলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এগুলো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে। আমি মনে করি যে এটি খুব দ্রুতই বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং এই ইনস্টিটিউট আজ 2 বছরে পা দিল, এটি যাতে আগামী বছরগুলোতে সফলতার সাথে আরো বড় পরিসরে প্রোগ্রাম করতে পারে। এক পর্যায়ে দেখা যাবে যে মন্ত্রী বা স্বাস্থ্য সচিবও একসময় এখানে আসবে। আমি সেই প্রত্যাশা, সেই কামনায় শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন যাতে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। ধন্যবাদ। ওয়েলকাম স্যার। আজকে আমাদের এখানে যারা দর্শক এবং অতিথি যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত লম্বা সময় 1.5 ঘন্টার মতন আমাদের সাথে থাকার জন্য। আশা করি বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্র্যাফোলজি আপনাদের জন্য অনেক কাজ করে নিয়ে আসবে। এখন থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্র্যাফোলজি ফিঙ্গারপ্রিন্ট নিয়েও কাজ করা শুরু করেছে এবং হচ্ছে সামনে আরো আপনারা ফরেনসিক রিলেটেড আরো অনেক কাজগুলো পাবেন। আপনারা বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্র্যাফোলজির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।